ভাইয়া যে তোকে পছন্দ করে জানিস? কথাটা শুনে চমকানোর কথা থাকলেও চমকায় না অবনী। বইয়ের পৃষ্ঠা উল্টে স্বাভাবিক গলায় বলে, তোকে তোর ভাই বলেছে? কপালে চিন্তার ভাঁজ পড়ে নাদিয়ার। তা বলেনি, কিন্তু আমার ভাই তুই সামনে থাকলে কেমন যেন শান্ত হয়ে যায়। ভাইয়ার হুটহাট রেগে যাওয়ার স্বভাব, কিন্তু তুই আসার পর ভাইয়াকে আর রাখতে দেখিনি। বিশেষ করে তুই আশেপাশে থাকলে ভাইয়া যেন অন্যরকম কোনো মানুষে পরিণত হয়। বই বন্ধ করে নাদিয়ার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকে অবনী। চাহনিকে ভ্রুক্ষেপহীন ভাব, একটা বাইরের মানুষের সামনে তোর ভাই নিশ্চয়ই খুনাখুনি আর ভাঙচুর করবে না। বিরক্ত হয় নাদিয়া, বুড়ুকুচকে বলে, 1.5 বছর আমাদের বাসায় থাকার পরও কি এখনো বাইরের মানুষ তুই? আর আম্মু শুনলে কয়েক ঘা দিবে তোকে। পরক্ষণে চোখ চকচক করে ওঠে নাদিয়ার। প্রফুল্ল চিত্তে পুনরায় বলে, শোন, আমার ভাবি হয়ে যা প্লিজ। তুই আমার ভাবি হলে বেশ জমবে, কিন্তু আমি তোকে কখনো বলেছি তোর এই গোমরা মুখা ভাইকে ভালো লাগে বা তোর ভাইয়ের বউ হতে চাই? ভালো ভালো বলছি, সুযোগ থাকতে অফার বুঝে নাও। এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য, পরে কিন্তু আফসোস করবি। অফার শেষ হয়ে গেলে কেঁদে কেটে মরে গেলেও আর আমার ভাবি বানাবো না। ধাম করে নাদিয়ার পিঠে কিল বসিয়ে দিল অবনী। কালকে মিড টার্ম পরীক্ষা, আর তুই এখনো ফাজলামো করছিস? ওসব পড়াশোনা তোদের জন্য, আমি তো ভাই বিয়ে ফিয়ে সংসার হয়ে যাব। ওসব আর আমার মাথায় ঢুকবে না। নাদিয়া চলে যেতেই তপ্ত শ্বাস ফেলে অবনী। পড়াশোনার সুবাদে দুঃসম্পর্কের এক ফুপুর বাসায় উঠেছে সে। এখান থেকে ভার্সিটি যেতে সুবিধা। এ বাসায় থাকার সাথে সাথে যে আরও একজনের মনেও জায়গা করে নিয়েছে, ব্যাপারটা অজানা নয় তার। মেয়েদের ইন্দ্রিয় খুব প্রখর হয়। দূর থেকে তাকে দেখলেও বুঝতে পারে মানুষটার চোখের ভাষা সে বুঝে। মাতাল করা চাহনি, সুযোগ পেলে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। যেদিন থেকে বুঝতে পেরেছে সেদিন থেকে দূরে দূরে থাকে সে। বাসা ছেড়ে হলে উঠতে চেয়েছিল, সে চায়নি তার দিকে কেউ আঙ্গুল তুলুক। তবে বাদ স্বাধীন আফসানা খানম বাসা ছেড়ে যাওয়ার কারণ দেখাতে বললে কিছুই বলতে পারিনি অবনী। অতঃপর আফসানা খানম সাফ সাফ গলায় বলেছিলেন, কারণ দেখাতে না পারলে বাসাও ছাড়তে পারবি না। বাসা ছেড়ে যাওয়া হয়নি, তবে নিজেকে গুটিয়ে নিয়েছে সে। নিজের অনুভূতিকেও করেছে সতর্ক, নিজের সীমারেখা যেন অতিক্রম না করে। অবাধ্য মন কখন কোন দিকে মোড় নেয় বলা তো যায় না। চুলোয় চায়ের পানি বসিয়েছেন আফসানা খানম। সন্ধ্যার নাস্তায় কি বানানো যায় ভাবতে ভাবতে ওনার পেছনে এসে উপস্থিত হয় অবনী। কি ভাবছো ফুপু, আজ নাস্তায় কি খাবি? অবনী অনুরোধের সুরে বলে, আজ নাস্তা আমি বানাই ফুপু। খেয়ে আর কাজ নেই, পরে তোর মা বলবে তোকে দিয়ে আমরা কাজ করাই। মাই বলেছে তোমার হাতে হাতে সাহায্য করার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন বল কি নাস্তা খাবি? গরম গরম চায়ের সাথে সিঙ্গারা বানানোর আয়োজন চলছে। আফসানা খানম সিঙ্গারা বানিয়ে দিচ্ছে আর অবনী সেগুলো ভাবছে। তনন্ত কলিং বেল বেজে ওঠে। রান্নাঘর থেকে হাত ছেড়ে নাদিয়াকে ডাকলেন তিনি। দরজা খুলে দেওয়ার জন্য রুম থেকে নাদিয়া মুখ ভেঙচি দিয়ে বলে, তোমাদের দরজা তোমরা খুলো, আমার এত ঠেকা পড়েনি। নাদিয়ার এমন উত্তরে রেগে গেলেন আফসানা খানম। বাপের আশকারা পেয়ে দিন দিন বেয়াদব হচ্ছে মেয়েটা। আমি যাচ্ছি ফুপু। চুলোর আঁচ হালকা কমিয়ে সদর দরজার দিকে পা বাড়ায় অবনী। দরজা খুলে ক্লান্ত অবসন্ন মাহফুজকে দেখে থতমত খেয়ে যায়। ঘাড় বাঁকিয়ে দেয়াল ঘড়ি দেখল সে। এখন মাহফুজের আসার সময় না। মাহফুজ এসছে জানলে জীবনে সে দরজা খুলতে আসতো না। মানুষটাকে সামনাসামনি দেখলে হাঁটু কাঁপে তার, সারা শরীর অবশ্যই আসে। অবনীকে দেখে থমকায় মাহফুজ। হৃদযন্ত্র তড়িৎ গতিতে লাফাতে শুরু করল। মাথায় ঘোমটা থাকা, কপালের বিন্দু বিন্দু ঘাম, একেবারে বউ বউ লাগছে তাকে। অবনীর দিকে অপলক তাকিয়ে শুকনো ঢোক গিলে সে। মাহফুজকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে দ্রুত পায়ে রান্নাঘরে যাওয়ার জন্য পা বাড়ায় অবনী। ঠিক তখনই শুনতে পেল, একটু শরবত বানিয়ে দিবি প্লিজ। রান্নাঘরে যেতে আফসানা খানম প্রশ্ন করলেন, কে এসেছে রে? অবনী ফ্রিজ খুলে লেবু বের করতে করতে জবাব দেয়, তোমার ছেলে এসেছে। আজ এত তাড়াতাড়ি? জানি না, তবে হাতে অনেকগুলো শপিং ব্যাগ দেখলাম। আর কথা বাড়ায় না কেউ। অবনী লেবুর শরবত বানিয়ে নিয়ে গেল মাহফুজের কাছে। ট্রি টেবিলের ওপর গ্লাসটা রেখে ধীর গলায় বলে, তোমার শরবত। বলে আবারও দৌড় লাগায় রান্নাঘরের দিকে। এতক্ষণ চোখ বুজেছিল মাহফুজ। অবনীর আওয়াজ পেয়ে মাথা তুলে তাকায়। ততক্ষণে সে রান্নাঘরে চলে গেছে। নৈশব্দে হাসে মাহফুজ। মেয়েটা যে তার থেকে পালিয়ে পালিয়ে থাকে বেশ বুঝতে পারে। নিজের অনুরক্তি লুকানোর কত চেষ্টা মেয়েটার। সপ্তাহখানিক চলে গেল। একদিন হুট করেই ব্যাগ ভর্তি মাছ আর টাটকা সবজি নিয়ে বাসায় এসে উপস্থিত হলো অবনীর বাবা মামুনুর রশিদ। সদাইগুলো আফসানা খানমের হাতে দিয়ে বলেন, পুকুরে জাল ফেলেছে বুবু, ইয়া বড় বড় মাছ উঠেছে, ভাবলাম তোমাদের জন্য নিয়ে যাই।
তাছাড়া মেয়েটা আমার বড় বড় পাঙাশ মাছ পছন্দ করে, মেয়েকে রেখে কিভাবে খায় বলো তো? তাই মেয়ের মা পাঠিয়ে দিল। কপট রাগ দেখালেন আফসানা খানম। আমরা কি তোর মেয়েকে বড় বড় মাছ খাওয়াই না? জিভে কামড় দিলেন। অপরাধীর স্বরে বললেন, ছি ছি ছি, কি বলো বুবু, এসব ভাববো কেন? পুকুরে জাল ফেললে মেয়েটা বড্ড খুশি হতো, আহ্লাদি স্বরে আবদার করতো বড় মাছটা যেন ঘরে আনি। একটা মাত্র মেয়ে আমার, বাবা মা হয়ে গলা দিয়ে মাছ নামবে বলো? ভার্সিটি থেকে ফিরে নিজের বাবাকে দেখে যেন আকাশের চাঁদ পেয়ে গেল অবনী। দুহাতে জাপটে ধরে বাবাকে অভিমানী স্বরে বলে, মাকে আনলে না কেন? কতদিন হয়ে গেল মাকে দেখি না। নিজের মেয়ে থেকে ছাড়াতে চাইলেন মামুনুর রশিদ। আমার গা থেকে মাছের গন্ধ আসছে মা। অবনী ছাড়ল না, বরং আরও শক্ত করে ধরল। বাবাদের গা থেকে কোনো দুর্গন্ধ আসে না, বাবাদের গায়ের গন্ধটা বড্ড শান্তির। মামুনুর রশিদ বুঝলেন মেয়ের সাথে পেরে উঠবেন না। মেয়ের কথার কাছে হার মেনে তিনিও সযত্নে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন, সান্ত্বনা দিলেন মেয়েকে। আমি ঢাকা এসেছি মা, মাছের গাড়ি নিয়ে। ভাবলাম তোকে একবার দেখে যাই, তাই তোর মা জোর করে এগুলো ধরিয়ে দিল। বড় পাঙাশ মাছ দেখে চোখ দুটো চকচক করে ওঠা অবনীর। মাছ এনেছ বাবা? কতদিন হলো খাই না। পরক্ষণই মুখটা কালো করে বলে, এই বাসার কেউ পাঙাশ মাছ খায় না। আফসানা খানম বলেন, কে বললো খাই না? খাই তো, আনা হয় না আর কি। মামুন একবার আয় আয়শাকে নিয়ে, ঢাকা শহরটাকে একবার তোর বউ দেখে যাক। আসো না বাবু। ধান বোনা সেই সব। সেদিন আর থাকলেন না মামুনুর রশিদ। ঘণ্টা তিনেক থেকে আবার ফিরে গেলেন গ্রামে। রাতে রান্নার সময় অবনী বায়না করে সে রান্না করবে। নিজের মতো করে ঘন ডাল, পাঙাশ মাছ ভুনা করলো ভাজি দিয়ে, করলা ভাজি দিয়ে। টেবিলে সব কিছু সাজিয়ে রাখতেই নাদিয়া আর মাহফুজ এসে বসলো। করলা ভাজি আর পাঙাশ মাছ দেখে রেগে গেল মাহফুজ। কঠিন গলায় প্রশ্ন করল, এগুলো কে রান্না করেছে আর কোন সাহসে? নাদিয়া ভয় ভয় বলে, অবনী রান্না করেছে। পাঙাশ মাছ নাকি অবনীর প্রিয়। মামু নিয়ে এসেছে গ্রাম থেকে। অবনীর প্রিয় শুনে মাহফুজ কিছু বলে না, চেয়ার টেনে বসলো। এর মাঝে সেখানে আফসানা খানম আর অবনী এলো। ফুফু, আজ আমি সবাইকে খাবার বেড়ে দিই। মিষ্টি এসে সাই দিলেন আফসানা খানম। অবনী সবার পাতে একটু একটু করে করলা ভাজি দিল। প্লেটে করলা ভাজি দেওয়ার পরও মাহফুজকে হাঙ্গামা করতে না দেখে বিস্ময়ে চোখ ছানাবড়া হয়ে গেল আফসানা খানম এবং নাদিয়ার। চোখ বড় বড় করে দুজন দুজনকে দেখতে লাগলো। এ যেন অষ্টম আশ্চর্য কিছু। আফসানা খানম হতবিহ্বল চোখে ছেলের খাওয়ার দিকে তাকিয়ে রইলেন। ছোট ছোট লোকমা মুখে তুলছে মাহফুজ। নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না তিনি। যে ছেলে করল্লার নাম শুনলে রেগে যায়, সেই ছেলে কিনা বিনা বাক্যে করল্লা ভাজিতে ভাত খাচ্ছে। ওনাকে আরও অবাক করে মাহফুজ বাটি থেকে এক পিস পাঙাশ মাছ পাতে তুলে নিল। মাথা ঘুরতে লাগলো ওনার। সব কেবল স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। নিজের খাওয়ার কথা ভুলে গেলেন তিনি। অবিশ্বাস্য গলায় প্রশ্ন করলেন, তুই আমার ছেলে মাহফুজ তো? ভার্সিটি থেকে একটা মিনি ট্যুরের আয়োজন করা হয়েছে। ভোরে রওনা হয়ে সন্ধ্যার আগেই ফিরে আসবে। নখ খুঁড়ছে নাদিয়া। টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে। ভাইয়া, আমাকে জীবনও যেতে দিবে না? অবনীর হাত দুটো ধরে অনুনয় করে নাদিয়া, তুই একটু ভাইকে বল না। আমি জানি তুই বললে ভাই রাজি হবে, তোর কথা কখনো ফেলবে না। অবনী ফাঁকা ঢুক গেলে বলে, আমি? হ্যাঁ তুই। তুই বললে ভাইয়ার সাথে সাথে রাজি হয়ে যাবে। প্লিজ 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 প্লিজ, আমার অনেক দিনের শখ তাজমহল দেখব। মাফ কর বোন। তুই ফুফুকে বল, ফুফু বললে তোর ভাই রাজি হবে। আম্মু বললেও ভাই রাজি হবে না। তুই একটু দেখ না প্লিজ, আমার দ্বারা সম্ভব না, তোর ভাইকে বলা। মুখটা পাংশটে হয়ে গেল নাদিয়ার। মৌলিন স্বরে বলে, আচ্ছা তাহলে তুই যা। তপ্ত শ্বাস ফেলা অবনী, আচ্ছা যাচ্ছি। মুখটাকে বাংলার পাঁচের মতো না রেখে এবার হাসি দে। ল্যাপটপ অফিসের কাজ করছে মাহফুজ। দরজায় দাঁড়িয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে নিল অবনী। মিনমিনে গলায় বলে, আসবো? চমকায় মাহফুজ। শুধু চমকালো না, অবনীকে নিজের রুমে সামনে দেখে ভীষণ অবাক হলো। তবে মুখে তা প্রকাশ করল না। নীরের গলায় বলে, আয়। রুমে এসে অন্যার ত্রিকোণ পেঁচিয়ে আমতামতা করতে লাগলো। চায়ের কাপে চুমুক দিলে মাহফুজ বলে, কিছু বলবি? শুকনো ঢোক গিলে কাপা কাপা গলায় চোখ বন্ধ করে বলে, নাদিয়া ট্যুরে যাবে। মাহফুজের সহজ সরল স্বীকারোক্তি। নাদিয়া ট্যুরে যাবে না কোনো। ফিরতে আর কিছু বলার সাহস পেল না। সুরসুর করে বেরিয়ে গেল রুম থেকে। খাবার টেবিলে মুখ গোমরা করে বসে আছে নাদিয়া। খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না। ভাইয়ের ভয়ে খেতে এসেছে। চেয়ার টেনে বসে মাহফুজ। বিরিয়ানির ঘ্রাণ নাকি ঠিকতেই আফসানা খানমকে প্রশ্ন করে, টেবিলে ভাত, আবার রান্নাঘর থেকে বিরিয়ানির ঘ্রাণ আসছে। বিরিয়ানি রান্না করেছো নাকি? প্লেটে ভাত বাড়তে বাড়তে তিনি জবাব দিলেন, কাল তো অবনী ট্যুরে যাবে, তাই ওর জন্য রান্না করলাম। চমৎকৃত হলো মাহফুজ। আমি তো ট্যুরে যেতে নিষেধ করলাম। নাদিয়া যাচ্ছে না তো, শুধু অবনী যাবে।
ধপ করে রাগের পারদ বেড়ে গেল মাহফুজের। ক্যাটক্যাট গলায় বলে, সবাইকে কি নাম ধরে বলতে হবে যে ট্যুরে যাওয়া যাবে না? নাদিয়া যাবে না মানে কেউ যাবে না। অবনি গেলে সমস্যা কি? তোর বোন তো আর যাচ্ছে না। আমি যেহেতু নিষেধ করেছি কেউ যাবে না, সো কাউকেই যাব না। আফসানা খানম চোখের ইশারায় অবনীকে আশ্বস্ত করা মাহফুজের নজর এড়ালো না। কাল যদি কেউ বাসার বাইরে পা দেয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। উদাস ভঙ্গিতে আকাশ পানে তাকিয়ে আছে অবনী। আকাশে মিটিমিটি করে তারকা জলজল করলেও মনের আকাশে মেঘ জমেছে, যে কোনো সময় হবে ভারী বর্ষণ। রুমের মধ্যে পায়চারি করতে করতে বলল, তোকে আমি এই জন্য অফার করেছি ভাইয়াকে বিয়ে করার জন্য। তুই ভাইয়াকে বিয়ে করলে তোকে দিয়ে আমি আমার প্রতিশোধ নিতে পারবো। আমি কোথাও যেতে দেয় না আমাকে। নাদিয়ার বকবকানিতে বিরক্ত হয় অবনী। এমনিতেই মনটা ভার। রাজ্যর বিরক্তি নিয়ে তাকাই নাদিয়ার দিকে। আহা, রেগে যাচ্ছিস কেন? আমার কথা মন দিয়ে শোন। ছেলেরা বিয়ের পর বউকে ভয় পায়, বউয়ের ভয়ে চুপ থাকে। সবার সাথে উঁচু গলায় কথা বললেও বউয়ের কাছে এলে বিড়াল হয়ে যায়, মিনমিন করে। একবার যদি তুই আমার ভাবি হয়ে যাস তো কেল্লাফাতে আমি সব শোধ তুলতে পারবো। শুরু হয় অবনীর চাহনি। নাদিয়ার দিকে দৃষ্টি স্থির রেখে রগর গলায় বলে, রবার্ট ক্লাইভ যেমন মীর জাফরকে সিংহাসনে বসিয়ে নিজ বাংলাকে শাসন করেছে সেরকম তুই তো মীর জাফরের মতো ঘরের শত্রু বিভীষণ। ফুস করে নিঃশ্বাস ফেলে নাদিয়া। তুই আবার ইংরেজ শাসনের দিকে যাচ্ছিস কেন? আমি তো শুধু তোকে বোঝালাম, তোকে যেতে নিষেধ করেছে বলে তোর মন খারাপ। ভাব সেই ছোট্ট থেকে ভাইয়া আমার সাথে এমন করছে। অবনীর হাত মুঠোবন্দি করে অনুনয় করে পুনরায় বলে, আরে ইয়ার রাজি হয়ে জানা, আমি ড্যাম শিওর ভাইয়া তোকে ভালোবাসে। আমার সামনে বাঘ, অথচ তোর সামনে গেলে ম্যামও করে। ভাইয়াকে নাকি দড়ি বেঁধে ঘোরানোর জন্য এর থেকে সুবর্ণ সুযোগ আর হবে না। আমার সামনে এলে তোর ভাই ম্যামও করে। তাহলে খাবার টেবিল ওটা কি ছিল? ওটা ছিল কিছু একটা। এবার তুই রাজি হয়ে যা, শুধু একবার হ্যাঁ বল। তোর এই খরস রসকসীন কাঠকোট্টা ভাইকে যদি বিয়ে করি তাহলে তোর কথা শুনে নাকে দড়ি বেঁধে ঘোরাবো কেন? আমি আমার মতো করে তোর ভাইয়ের মাথায় রেখে কাঁঠাল ভেঙে খাবো। খুশিতে চকচক করে ওঠে নাদিয়ার চোখ। তার মানে ভাইয়াকে বিয়ে করতে তুই রাজি? অবনী নাক ফুলে জবাব দেয়, না, রসকসীন মানুষকে বিয়ে করে নিজের জীবনের সমস্ত রস উগলে দিতে পারবো না। আর যাই হোক, এমন নিরামিষ মানুষের সাথে সম্ভব না। নিম পাতারও রস থাকে, তিতা কিন্তু রস তো থাকে। কিন্তু তোর ভাইয়েরও তাও নেই। নিমিষে এই মুখটা চুপসে গেল নাদিয়ার। তোর একটা বড় ভাই থাকলে তোকে আমি জিজ্ঞাসা করতাম না, ধরে বেঁধে কাজে অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতাম। অবনী ঠাট্টার সুরে বলে, আচ্ছা তো একটা, বিয়ে করে ফেল যা। তোর এই দুধের শিশু ভাইকে বিয়ে করলে রোম্যান্স করার জায়গায় ওর হাগু মতো পরিষ্কার করা লাগবে। তাহলে চুপ থাক, আর কোনো কথা বলবি না, ভালো লাগছে না আমার। অবনী চুপ করার কথা বললেও নাদিয়া চুপ হলো না, নিজের মতো করে বকবক করতেই থাকলো। তো রাগ হচ্ছে না? ভাই যে তোকে যেতে নিষেধ করলো। অবনী রাগে গজগজ করতে লাগে। হচ্ছে তো, তবে তোর এই বিরস ভাইয়ের ওপর না, তোর ওপর। তোর জন্য সাফাই গাইতে গিয়ে আজ এই হাল হলো। দুষ্ট হাসে নাদিয়া। আমার কিন্তু বেশ লেগেছে। আমি যেতে পারবো না দেখে যতটা কষ্ট হচ্ছিল, এর থেকে বেশি শান্তি লাগছে তুই যেতে পারবি না বলে। তুই আর তোর ভাইকে ইচ্ছে করছিল দুটোকে গলা চেপে মেরে ফেলি। মেয়েটাকে যেতে নিষেধ করা তোর মোটে উচিত হয়নি। এই সময় লাইফটাকে এনজয় করতে না পারলে আর পারা যায় না। এরপরই দায়িত্ব কাঁধে এসে পড়ে। আমরা তো ভার্সিটি লাইফে আমার এনজয় করেছি, কি করিনি? নিজের ডেস্কে মাথা গুজে রেখেছিল মাহফুজ। সাইফুলের কথায় মাথা উঁচিয়ে তাকায় সে। দীর্ঘশ্বাস ফেলে গলার টাইটা ঢিলে করে। দোস্ত, আমি না দিন দিন কেমন যেন হিংসুটে হয়ে যাচ্ছি, শুধু ওর ক্ষেত্রেই। কি ওর দিকে তাকালেও কেমন অন্তর্দাহ হয়, অশান্তি অশান্তি লাগে। বুকের ভেতরটায় কেমন হারিয়ে ফেলার ভয়। এই বুঝে ওকে আমার থেকে কেউ নিয়ে গেল। তাহলে বলে দে মনের কথা। দেখ, মেয়েটার এখন বিয়ের বয়স। যে কোনো সময় দেখবি ওর বাবা ওর বিয়ের কথা বলে বাড়িতে নিয়ে চলে গেছে। তখন তখন কি করবি? এই জন্য বলছি, সময়টা অনুকূলে থাকতে নিজের মুঠোই করে নে, নয়তো সারা জীবন আফসোস করবি যদি আমায় প্রত্যাখ্যান করে। রাত 10:30 বাজতেই নাদিয়ার অবনী ড্রয়িং রুমে পপকর্ন নিয়ে বসে হরর ফিল্ম দেখার জন্য। আলো নিভিয়ে টিভি অন করতে শুনতে পেল, না ঘুমে এখন এখানে কি করছিস তোরা? অবনী হাত খামচে ধরে নাদিয়া। অবনীকে খোঁচাতে লাগলো কিছু বলার জন্য, কিন্তু অবনী কঠিন মুখে অন্যদিকে তাকিয়ে রইল। নাদিয়া ফিসফিস করে বলে, কিছু একটা বল। তুই বললে ভাই কিছু বলবে না। অগ্নি চোখে নাদিয়ার দিকে তাকায় সে। আবছা আলোয় অবনীর রণমূর্তি দেখে একেবারে চুপ হয়ে গেল নাদিয়া। অবনীর ঠোঁটা গলায় বলে, মুভি দেখব। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে গেল মাহফুজ।
রুমের আলো জেলে দরজা হালকা চাপে অফিসের টুকটাক বাড়তি কাজ করতে লাগলো। কান খাড়া রেখে ড্রয়িং রুমের দিকে। মুভি অর্ধেকও শেষ হয়নি, এর আগেই সোফায় গুটি মেরে শুয়ে ঘুমিয়ে পড়ল নাদিয়া। অবনী একটা একটা করে পপকর্ন মুখে দিচ্ছে আর মনোযোগ দিয়ে মুভি দেখছে। মুভিতে টান টান উত্তেজনা, মোমবাতি হাতে নায়িকা কাঁপছে, চারিদিকে অদ্ভুত আওয়াজ। বাড়িতে কেউ নেই। আচমকা নায়িকার কাঁধে হাত রাখতে কেউ শান্ত গলায় অবনী বলে ডেকে উঠল। এমন একটা সিচুয়েশনে নিজের নাম শুনে ভয়ে হাত থেকে পপকর্নের বাটিটা ফেলে দিল অবনী। থরথর করে কাঁপতে লাগলো। চিৎকার করতে গিয়ে তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। বাটি পড়ে যাওয়ার শব্দে নিদ্রা হালকা হয়ে যায় নাদিয়ার। চোখ মেলে একবার তাকিয়ে আবারও গভীর নিদ্রায় তলিয়ে গেল সে। মাহফুজ তাড়াতাড়ি করে ড্রয়িং রুমের আলো জ্বালালো। অবনীকে স্বাভাবিক করার জন্য বলে, রিল্যাক্স রিল্যাক্স, আমি ভয় পাওয়ার কিছু নেই। অবনী ভয় কাঁপতে কাঁপতে মাহফুজের দিকে তাকায়। মাহফুজকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বুকে থুতু দেয়, কিন্তু ভয় কমল না। আচমকা ডাকে তার গা হাত পা কেমন অসাড় হয়ে গিয়েছে। ভয় পেলে এসব মুভি দেখতে চাস কেন? জবাব দেয় না অবনী। নিচের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। অবনী যে রেগে তার সাথে কথা বলতে চায় না বেশ বুঝতে পারল মাহফুজ। এভাবেই কয়েক মুহূর্ত কেটে গেল। অবনীর ভয় আর গায়ের কাঁপুনি কমতেই মাহফুজ আবারও বলে, বলছি কি, একটা না ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে মাথাটা ভীষণ ব্যথা করছে, একটু চা বানিয়ে দিতে পারবি? কোনো বিরক্তি করলো না অবনী। টিভি অফ করে রান্নাঘরের দিকে গেল। চায়ের কাপটা মাহফুজের সামনে রেখে দ্রুত কদম ফেলে দরজার কাছে আসতে মাহফুজ বলল, রেগে আছিস আমার উপরে? টরে যেতে দেয়নি বলে। দাঁড়িয়ে পড়ে সে। দুই দিকে মাথা নেড়ে চলে যেতে নিলেই মাহফুজ পুনরায় বলল, একটু বসবি? তোর সাথে আমার কিছু কথা ছিল। ধক করে ওঠা অবনীর বুকের ভেতর। সমস্ত কায়া জমে গেল অজানা আতঙ্কে। মন বলল, শুনিস না কথা? এই যে কথা না, তোর সর্বনাশ, তোকে মানসিকভাবে ঘায়েল করার এক অভিনব কৌশল। তোকে এলোমেলো করে দেওয়ার পাই তারা। বেশি না, 10 মিনিট শুনবে একটু? গুটি গুটি পায়ে বিছানায় বসল অবনী। ওড়না শরীরে জড়িয়ে নিল ভালো করে। দৃষ্টি মেঝেতে স্থির, নখ করতে লাগে বিরামহীন। অবনীর এলোমেলো চুল অনুভূতির আর নিদ্রাহীন, নিষ্প্রাণ দুটি চোখ অস্বস্তিতে হাত কচলাচ্ছে। মাহফুজ নিমেষহীন তাকিয়ে রইল। মাথা তুলে তাকাতে চোখ পড়ে দুজনার। বিব্রত হয় অবনী। পুরুষ মানুষ প্রেমে পড়লে হিংসুটে হয় জানিস। ওড়নার কোনা চেপে ধরে সে। মানুষটার সান্নিধ্য হৃদযন্ত্রের ক্রিয়া যেন অবাধ্য করে উঠছে তার। ছাতি কাঁপছে দূরে দূর। ছোট্ট হৃৎপিণ্ড যেন ছাতি ভেদ করে এখনই ধপাস করে মেঝেতে পড়ে যাবে। মাহফুজ চায়ের কাপে চুমুক দেয় বেশ আয়েশ করে। নিজে প্রেমে না পড়লে কখনো এই কথাটা বিশ্বাস করতাম না আমি। আগে ভাবতাম প্রেমিকরা কেন এমন, প্রেমিকরা কোথাও যেতে বললে নিষেধ করে কেন, কিন্তু এখন বুঝি। অবিন্যস্ত চুলে আঙ্গুল চালে মাহফুজ। শান্ত গলায় পুনরায় বলে, কাউকে ভালোবাসলে কেউ যেন ভয় ভয় থাকে মন। এই বুঝি টুক করে কেউ এসে নিয়ে গেল ভালোবাসার মানুষটাকে। এই ভয়টা আমারও হয়। সর্বক্ষণ কেমন একটা হারিয়ে ফেলার আতঙ্ক গ্রাস করে। তুই অবুঝ না, আমার চোখের ভাষা বুঝিস, তাই তো আমার থেকে আড়াল করে ফেলেছিস নিজেকে। পালিয়ে পালিয়ে বেড়াস। পরপর কয়েকটা শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নিল মাহফুজ। অবনী, আমি ভনিতা ছাড়া সোজা সাপটা ভাষায় বলছি, আমি তোকে ভালোবাসি। হাত পা বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেল অবনীর। শির দ্বারা বেয়ে প্রবাহিত হলো তরল স্রোত। যে ভয় নিজেকে গুটিয়ে রাখা, দূরে দূরে থাকা, শেষ রক্ষার হলো না তার। অবশেষে সেই অনুভূতির সাথে মোকাবেলা করতেই হলো তাকে। ছোট্ট একটা কথা, কিন্তু অদৃশ্য তাণ্ডবের সূত্রপাত ঘটাল অন্তঃস্থলে। অনুভূতিগুলোকে নিজের ভিতরে চেপে রাখতে দম বন্ধ লাগছিল আমার। হাজারবার চেষ্টা করেছি নিজেকে দমিয়ে রাখার, কিন্তু আমি ব্যর্থ। অবাধ্য অনুভূতি আমার ছোট্ট বুকে আর ঘাপটি মেরে থাকতে চাইছে না। ঠেলে ঠেলে বেরিয়ে আসতে চাইছে অন্য একজনকে আলিঙ্গন করার জন্য। তাই এবার আর আটকানোর চেষ্টা করিনি, ব্যক্ত করেই ফেললাম। যা হবার হবে। অবনী কাপা গলায় বলে, আর কিছু বলবে তুমি? নৈশব্দে হাসে মাহফুজ। মেয়েটা পালিয়ে যেতে চাইছে, বুঝতে পারল সে। আতঙ্কিত অবনীকে ভড়কে দেওয়ার জন্য বলে, ভালোবাসি। একটুখানি? না না, অনেকখানি। গলা শুকিয়ে চৌচির অবনীর। মাহফুজের দিকে তাকাতে গিয়েও তাকায় না। বুকের ভেতরে প্রলয়ঙ্কারী তাণ্ডব যা চোখে ভাসমান তা মাহফুজকে দেখতে নারাজ সে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য ঠোঁটে ঠোঁট চেপে ধরল। টুরে যেতে দেয়নি বলে সরি।
আমি কি করব বলো? কথার মাঝে উঠে দাঁড়ায় অবনী। মাথা ভনভন করছে তার। এখানে একটু থাকলে যে কোনো সময় জ্ঞান হারাবে। অবিন্যস্ত পায়ে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই বদরাগী মানুষটা ব্যাকুল কণ্ঠে বলে, ফিরতে ভালোবাসা দিবি না? পা থেমে যায় অবনীর। কান্নারা দলা পাকিয়ে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। অন্তঃস্থলে উত্তাল ঝড় লণ্ডভণ্ড করে দিচ্ছে সব। এই মানুষটা বুঝে না কেন সবসময় সব কিছু পাওয়া হয় না, কেবল দূর থেকেই ভালোবাসা যায়। দূর থেকেই ভালোবাসা নামক বস্তুটাকে অনুভব করতে হয়। কোথাও তার হাত পা দৃঢ় প্রতিজ্ঞার শেকলে বাঁধা, এক কঠিন ওয়াদার বেড়াজালে আবদ্ধ সে। এটা কখনো হওয়ার নয়। যতটুকু অনুভূতি পুঞ্জীভূত হয়েছে আপনার মনে মাটি চাপা দিয়ে দিন। সব অনুভূতি পূর্ণতা পায় না, আবারও নতুন করে শুরু করুন অন্য কারোর সাথে। অনুভূতি মাটি চাপা দেওয়ার কথা শুনে চোখ মুখ কঠিন হয়ে এলো মাহফুজের। নিরেট গলায় জানতে চাইল, কেন কেন শব্দটা আর কর্ণগোচর হলো না অবনীর? এর আগেই প্রস্থান করল সে। হালকা জ্বর আসার অজুহাতে ভার্সিটি যাবে না নাদিয়া। বিছানায় কাঁদো কাঁদো মুখ করে শুয়ে আছে সে। তুই আমার ফেলে ভার্সিটি যাচ্ছিস? খুব কষ্ট হচ্ছে আমার। ইস, কতগুলো ক্লাস মিস যাবে, অনেক পড়া পিছিয়ে যাব আমি। বড় বড় চোখ করে নাদিয়ার দিকে তাকিয়ে অবনী নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। এ যেন ভূতের মুখে রাম রাম। আপনি আপনার এই অভিনয় ফুপুর জন্য তোলা রাখেন। আমার সামনে এমন পড়ুয়ার অভিনয় না করলেও চলবে। দাঁত বের করে হাসে নাদিয়া। তুই সব কিছু এত তাড়াতাড়ি বুঝে যাস কি করে রে? কারণ আপনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সম্পূর্ণটাই আমার চেনা। নাস্তায় ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি দেখে চোখে মুখে ঝলক দেখা দেয় অবনী। বিলম্ব না করে চেয়ার টেনে বসে সে। মায়ের মতো তুমিও মনের কথা বুঝে যাও কি করে ফুপু? আমার গতকাল থেকে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। অবনীর মাথায় হাত রাখেন আফসানা খানম। কারণ তোর মায়ের মতো আমিও একজন মা। দাঁড়াও, আচারের বয়ামটা নিয়ে আসি। আচার দিয়ে বেশ জমবে খিচুড়ি। শার্টে হাতা ফোল্ড করতে করতে ডাইনিংয়ে মাহফুজ এলো। খিচুড়ি দেখে কপাল কুচকে সে। তোমাকে না নিষেধ করেছি সকালে এরকম ভারী খাবার রান্না করতে? পেটে গ্যাস হয়। পেটে একটু খিচুড়ি বেড়ে আফসানা খানম বলে, হালকা খাবার তো রোজই খাস, আজ একটু খিচুড়ি খেয়ে দেখ, ভালো লাগবে। এটুকুতে গ্যাস হবে না? না, খাবো না। রেডিমেড পরোটা থাকলে ভেজে দাও। তপ্ত শ্বাস ফেলেন তিনি, আফসোস করে বলেন, তোর এই খুঁতখুঁতে ভাবটা যে কবে যায় আল্লাহ ভালো জানে। ডাইনিংয়ে মাহফুজকে দেখে দাঁড়িয়ে পড়ে অবনী। রাতের কথা মনে পড়তে অস্বস্তি বাড়ল। শুরু হয় ধুকধুকানি। অবনী ডিম আনতে ভুলে গিয়েছে। ফ্রিজ থেকে একটু দিয়ে যেত। অবনীর নাম শুনে রান্নাঘরের দিকে তাকায় মাহফুজ। জড়সর অবনীকে দেখে আবারও দৃষ্টি ফিরিয়ে নেয়। মেয়েটার যে অস্বস্তি হচ্ছে বুঝতে পারল সে। ডিমের দিয়ে এসে চেয়ার টেনে বসা অবনী খিচুড়ির সাথে আচার মিশিয়ে একটু একটু করে খেতে লাগলো। রাতের কথা ভুলে যাওয়ার চেষ্টা চালালো। অবনীকে আর চোখে বারবার অবলোকন করছে মাহফুজ। মেয়েটার ভয়ার্থ চাহনিতেও কেমন একটা মায়া কাজ করে। ভেবেই শব্দহীন হাসে। নে তোর পরোটা আর অমলেট। দুইবার তো আফসানা খানমের ঝাঁঝি গলায় চমকায় মাহফুজ। অবনীর ওপর থেকে দৃষ্টি ঘুরিয়ে সামলে নিল নিজেকে। একটু হলেই মায়ের কাছে ধরা পড়ে যেত। এক টুকরো পরোটা মুখে দিল। অবনী একটু একটু আচার মিশিয়ে ফু দিয়ে গরম গরম খিচুড়ি খাচ্ছে। অবনীর খাওয়া দেখে লোভ হলো মাহফুজের। পরোটার প্লেটটা দূরে সরিয়ে খিচুড়ির প্লেট কাছে টেনে নিল। তুই না খিচুড়ি খাবি না? সকালে ভারী খাবার না তোর পেটে গ্যাস হয়? তোমরা যেভাবে খাচ্ছ না কি উপায় আছে? অবনী খাওয়া শেষ করে দেয়াল ঘড়ির দিকে তাকাতেই চোখ ছানা বড়া হয়ে গেল তার। মাথায় হাত দিয়ে বলে, 9:20 বেজে গেল। 9:45 ক্লাস শুরু হবে, আর আমি এখনো বাসাতেই। তড়িঘড়ি করে রুমে গেল ব্যাগ আনার জন্য। তো সময় আছে? প্রশ্ন করলো আফসানা খানম। কেন বলো তো? মেয়েটাকে কষ্ট করে একটু দিয়ে আয়, তাড়াহুড়ায় না একটা অঘটন ঘটিয়ে বসবে। আমারও তো অফিসে লেট হবে। বাইক দিয়ে একটানে দিয়ে আসবি, দেরি হবে না। ভুলে যাস না, ও কিন্তু আমাদের দায়িত্বে, একজন বাবার আমানত। আচ্ছা, ওকে নিচে যেতে বলো, আমি বাইকের চাবিটা নিয়ে আসছি। অবনী তাড়াহুড়া করে বের হতে নিলেই বাদশা দিন আফসানা খানম, এত অস্থির হওয়ার দরকার নেই, তোকে মাহফুজ নিয়ে গিয়ে দিয়ে আসবে। চমৎকৃত হলো সে। যে মানুষটা থেকে দূরে দূরে থাকতে চায়, কোনো না কোনো কারণে সেই মানুষটারই সান্নিধ্য পায় সে। অনিচ্ছা সত্ত্বেও সেই মানুষটার তার কাছে চলে আসে। ব্যতিব্যস্ত গলে তৎক্ষণাৎ বলে, না না ফুপু, তার দরকার নেই, আমি চলে যেতে পারবো। বেশি কথা বলবি না, আমি যা বলেছি তাই হবে। ফুস করে নিঃশ্বাস ছাড়ল অবনী। অনুনয় করে বলল, লাগবে না ফুপু, আমি কোনো তাড়াহুড়া করব না, ধীরে সুস্থই যাব। আফসানা খানম শুনলেন না অবনীর কথা। ধমকে উঠে বলেন, চুপ, নিচে যা, মাহফুজ আসছে।
অবনী মুখটা কালো করে বাধ্যমের মতো নিচে চলে গেল। অনিচ্ছা সত্ত্বেও বাইকের ব্যাক সিটে বসা অবনী। মাহফুজ বাইকে স্টার্ট দিয়ে বলে, ধরে বস, না হয় পড়ে যাবি। লাগবে না, আমি এমনি ঠিক আছি। তপ্ত শ্বাস ফেলে ছুটল ভার্সিটির পথে। ওরা যতক্ষণে ভার্সিটি পৌঁছায় ততক্ষণে ঘড়ির কাঁটা ৪৫-এর ঘর ছাড়িয়ে গেছে। অবনী বাইক থেকে নেমে দ্রুত পায়ে গেটের কাছে যেতেই পিছু ডাকে মাহফুজ। দাঁড়িয়ে পড়ে অবনী। আমি আমার অনুভূতিকে মাটি চাপা দিব নাকি গলা চেপে ধরবো, সেই সাজেশন আমি আপনার কাছে চাইনি। আপনার ওই অতি চঞ্চল ঠোঁট দিয়ে পারলে হ্যাঁ বলবেন, নয়তো কোনো কথাই বলবেন না। আমারটা আমি বুঝে নিব পরবর্তীতে কি করতে হবে। আর দাঁড়াই না মাহফুজ। বাইক নিয়ে চোখের পলকে উধাও হয়ে গেল। অবনীর বুক গলিয়ে নিঃসৃত হয় দীর্ঘশ্বাস। নিজের কথায় অবিচল থাকা মানুষটাকে যে সহজেই দূরে সরাতে পারবে না, সেটা খুব ভালো করেই জানে সে। হাতের উল্টো পিঠে থুতনি ঠেকিয়ে বসে আছে মাহফুজ। কপালে চিন্তার ভাঁজ। চায়ে চিনি কম হওয়ায় চামচের অগ্রভাগ দিয়ে চায়ে আরও একটু চিনি মিশিয়ে নিল সাইফুল। চামচ দিয়ে চা নাড়াতে নাড়াতে বলে, তুই কি ভেবেছিস তুই তোর মনের কথা বলতেই মেয়েটা তোর বুকে ঝাঁপিয়ে পড়বে, তোকেও ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে ফেলবে? কাতর গলায় বলবি, আমিও তোমাকে ভালোবাসি, তাড়াতাড়ি বিয়ে করে নাও আমাকে। সাইফুলের দিকে তীক্ষ্ণ রাগে তাকায় মাহফুজ। আমি এমনটা বলেছি? অন্য কিছু তো বলিসনি। প্রথমবারে মেয়েটা তোকে রিজেক্ট করবে, এটা স্বাভাবিক নয় কি? জবাব দেয় মাহফুজ। আপন চিন্তায় ব্যস্ত সে। চায়ের কাপে চুমুক দেয় সাইফুল। পুনরায় বলল, তুই যথাসম্ভব ওর কাছাকাছি থাকার চেষ্টা কর। হুটহাট একটু সারপ্রাইজ দিবি, আচমকাই বলবি আজ তোমাকে একটু বেশি সুন্দর লাগছে। এমন এমন কিছু কাজ যেন কর তার মস্তিষ্কে যেন তোর কথা শুধু গুড়গুড় করে। ভাবনা চিন্তায় যেন শুধু তোরই বিচরণ থাকে। মেয়েদের মনে জায়গা করে নেওয়া কঠিন হলেও মস্তিষ্কে কিন্তু সহজেই জায়গা করে নেওয়া যায়। তারপর মস্তিষ্ক থেকেই মন অবধি পৌঁছানো। চোখ ছোট ছোট করে হাসে মাহফুজ। মন্দ বলিসনি, মনের আগে না হয় মস্তিষ্কে জায়গা করে নিলাম। পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হয়েছে অনেকক্ষণ আগে। চারিদিকে আবছায় আলো। অফিস শেষ হওয়ার 2 ঘন্টা আগেই জরুরি বলে ছুটি নিয়ে বাসায় চলে এসেছে মাহফুজ। ফুল স্পিডে পাখা ছেড়ে সোফায় গায়ে দিয়ে দিল সে। ঘামে সারা শরীর ভেজা। পারফিউমের বোটকা গন্ধ নাকে আসছে। ক্লান্ত গলায় ডাকলো নাদিয়াকে। মিনিট 5 পরে সেখানে উপস্থিত হয় সে। মাথা নুইয়ে বলে, কিছু বলবে ভাইয়া? অবসাদ মাখা গলায় মাহফুজ বলে, রেডি হয়নি, তোকে নিয়ে বাইরে যাব। তোদের ট্যুরে যেতে দেয়নি, সেজন্য আমার তরফ থেকে একটা ট্রিট। আর মাকেও বল রেডি হতে। খুশিতে চোখ জলজল করে ওঠে নাদিয়ার। এক ছুটে রুমে গেল। উৎফুল্ল স্বরে বলে, অবনী তাড়াতাড়ি রেডি হয়নি, বাইরে যাব আমরা। অবনী বইয়ের দৃষ্টি স্থির রেখে বলে, কি উপলক্ষে যাব? ভাইয়া নিয়ে যাবে, ট্যুরের বদলে ট্রিট। অবনী চট করে জবাব দেয়, তাহলে বরং তোরাই যা। এই মুহূর্তে অ্যাটেনশন ব্রেক হলে এই টপিক আমার মাথায় ঢুকবে না। ওরে আমার বিদ্যাসাগরের নাতনি রে, কোথা থেকে উঠে এলেন তিনি? মুখ ভেঙে পুনরায় বলে, এই টপিক আর মাথায় ঢুকবে না। যেনই মোটা বইয়ের আর কোনো চ্যাপ্টার আর কোনো টপিক নেই। এটা না পড়লে ফেল করবে। বিরক্ত করিস না তো, আমি কোথাও যাব না। এতক্ষণ দরজায় দাঁড়িয়ে সব শুনেছে মাহফুজ। আমি যদি সারাদিন অফিস করে ক্লান্ত শরীরটা নিয়ে বাইরে যেতে পারি, তাহলে বাকিদেরও না করার কোনো কারণ দেখছি না। এমন না আজকের পরেই টপিক পড়লে গুনাহ হবে। আধা ঘন্টা সময় দিলাম, এর মাঝে সবাই রেডি না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি যেন ফ্রেশ হয়ে সবাইকে পরিপাটি দেখি। নিজের রুমে যেতে পুনরায় চিৎকার করে ডাকলো আফসানা খানমকে, তাড়াতাড়ি হয়ে নাও মা, আমি গোসল সেরে একটু চাঙ্গা হয়ে আসি। মাহফুজ চলে যেতেই নাদিয়া বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, নাইলে ভাইয়া কুরুক্ষেত্র বাঁধাবে। রাগে গজগজ করতে করতে শব্দ করে বইটা বন্ধ করে ফেলা। অবনী, তোমার নিজেদের পছন্দ অর্ডার করো, আমি আগে থেকে একটা হট কফি খেয়ে নেই, নাহলে শরীরের ক্লান্তিটা যাবে না বলেই ওয়েটারকে ডাকে মাহফুজ। অবনী অন্যদিকে তাকিয়ে আছে। এখানে আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না তার, শুধু রাগ আর অশান্তি চাই না বলে এখানে আসা। অবনী তুই কি খাবি? দে তোর যেমন চাই। আরে অবনী না। অপরিচিত কণ্ঠে নিজের নাম শুনে চমকে অবনী ঘাড় বাঁকিয়ে তাকিয়ে দেখে। পরিচিত মুখ দেখে ঠোঁট প্রসারিত হলো তার। আরে সোহেল যে, কতদিন পর, কেমন আছিস? এতক্ষণ ছেলেটার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিল মাহফুজ। অবনীর মুখে নামটা শুনে বিড়বিড় করে আড়ালো, সোহেল। অবনী ঠোঁটের কোণে হাসি দেখে গা জ্বলনি শুরু হলো তার। একটু একটু করে পুঞ্জীভূত হচ্ছে রাগ। টুকটাক কথা বলার পর সোহেল নামক ছেলেটা সবাইকে দেখিয়ে জানতে চাইল এরা কারা। অবনী মিষ্টি হেসে জবাব দেয়, আমার আরেকটা পরিবার, অনেকদিন পর দেখা, আসো একটু আড্ডা দিই।
অবনী ছেলেটার সাথে যাওয়ার ইচ্ছা না থাকলে মাহফুজের সামনে থেকে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। ফুপু, আমি পাশের টেবিলে যাই। যা, অনেকদিন পর দুই বন্ধু দেখা হয়েছে যেহেতু। ছেলেটা কিছু একটা বলেছে আর অবনী হেসে লুটিপুটি খাচ্ছে। দূর থেকে দৃশ্যটা সহ্য হলো না মাহফুজের। রাগের পারদ বেড়ে গেল। দাঁতে দাঁত পিষে ক্রোধান্বিত চোখে তাকিয়ে রইল অবনীর হাস্যজল মুখের দিকে। কই, তার সাথে এত হেসে কথা বলে না, লুটোপুটিও খায় না। ওয়েটার কফির কাপটা সামনে এনে রাখতে নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। কৌশল করে সম্পূর্ণ গরম কফিটা নিজের হাতে ঢেলে দিল মাহফুজ। তৎক্ষণাৎ আফসানা খানম আর্তনাদ করে উঠলেন। এটা কি করলি বাবা? মাথায় উঁচিয়ে তাকায় অবনী। আফসানা খানমকে ব্যতিব্যস্ত হতে দেখে দ্রুত পায়ে গেল সেখানে। মাহফুজ আগুন লাল চোখে এক পলক তাকিয়ে অবনীর দিকে কঠিন গলায় বলে, অসতর্ক বশত হয়ে গেছে মা। ইস, কতখানি লাল হয়ে গেল। মাহফুজের ক্রোধানলে দগ্ধ চোখ, নিরেট কণ্ঠস্বর, হিংসাপরায়ণ মনোভাব সব মিলিয়ে কান ভাসতে লাগলো। পুরুষ মানুষ প্রেমে পড়লে হিংসুটে হয়ে যায়। হাত জ্বলছে মাহফুজের অসহনীয়ভাবে, তবে বুক জ্বলছে এর থেকে তীব্র হারে। হাতের থেকে অন্তঃস্থলে জ্বলন অনুভব হচ্ছে একটু বেশি। তবে এই সামান্য ব্যাপারটা এতটা খারাপ কেন লাগছে নিজেও বুঝতে পারছে না সে। চেয়েও নিজের মনকে শান্ত করতে পারছে না। আশেপাশে কোনো ফার্মেসি থাকলে চল বাবা, মলম লাগাতে হবে হাতে। ছেড়ে দাও মা, এমনি সেরে যাবে। গা ছাড়া ভাব মাহফুজের। আমাদের হলে এমনি সেরে যেত, আমরা এইসবের সাথে অভ্যস্ত। অতঃপর ছেলেকে টেনে টুনে নিয়ে বেরিয়ে গেলেন রেস্টুরেন্ট থেকে। রাস্তার বিপরীত দিকে একটা ফার্মেসির সন্ধান পেয়ে ছুটলেন সেদিকে। সোহেল নামক ছেলেটাকে বিদায় দিয়ে অবনীও গেল পিছু পিছু। আফসানা খানম যত্ন সহকারে ছেলের হাতে মলম লাগিয়ে দিচ্ছেন। নাদিয়া ফিসফিস করে অবনীকে বলে, মা খেয়াল না করলেও আমি দেখেছি ভাইয়া ইচ্ছে করে হাতে নিজের কফিটা ফেলেছে। আমার মনে হচ্ছে তুই যে ছেলেটার সাথে হেসে হেসে কথা বলেছিস সেজন্য ভাই জেলাস। গম্ভীর মুখে নাদিয়ার দিকে তাকাতেই ঠোঁটে আঙুল দেয় সে। ক্ষণকাল বাদে ঠোঁট থেকে আঙ্গুল সরিয়ে পুনরায় বলে, ভাইয়া কিন্তু সত্যি জেলাস। বিশ্বাস কর, আমি কলিজা পোড়া গন্ধ পাচ্ছি। অফিসে গেলে তোকে শুধু একবার পাই, তোর বুদ্ধিতে আমি বার করছি। ফোনের ওপাশ থেকে বাগরামপূর্ণ হাসলো সাইফুল। তুই যে মেয়েটার প্রেমে একেবারে উন্মাদ, বুঝতে পারছিস? এই যত সামান্য ব্যাপারটা এইভাবে রিয়্যাক্ট করার কিচ্ছু নেই মাহফুজ, এটা স্বাভাবিক। মাহফুজের গলার স্বর নরম হয়ে এলো। আমি জানি এই ব্যাপারটা স্বাভাবিক, কিন্তু মনটা খচখচ করছে। ছেলেটা কিভাবে যেন অবনীকে দেখছিল, আমার একটু ভালো লাগেনি। আমার অবনীকে ও দেখবে কেন? আমার অবনীকে কেবল আমি দেখব। তপ্ত শ্বাস ফেলে সাইফুল। ব্যাপারটা স্বাভাবিক বলে আবারও অস্বাভাবিক কথা বলছিস? মাহফুজ বিবশ গলায় বলে, অবনী ছেলেটার সাথে হাসছিল, তো কি কাঁদবে? জবাব দেয় না মাহফুজ। সাইফুল পুনরায় বলে, ছোটবেলার সমবয়সী ভাই বোনকে মা একটু একটা কিছু বেশি দিলে আমরা অভিমান করে বলতাম না, আমি একটু ভালোবাসো না তুমি মা? তোর মাঝে ইচ্ছে ছোটবেলার ভাবটা ফুটে উঠেছে। সামান্য একটা ব্যাপারে রিয়াক্ট করবি না, এতে করে ভবিষ্যতে তোর প্রতি কিন্তু ওর বিরূপ একটা ধারণা জন্মাবে। জোর করে কারো মনে জায়গা করে নেওয়া যায় না। দীর্ঘশ্বাস ফেলে মাহফুজ। মাহফুজকে একটু জ্বালানোর জন্য সাইফুল উপহাস করে বলে, সব কাজের জন্য আমি যার কাছ থেকে পরামর্শ নেই, আজ আমি তাকে প্রেমে পরামর্শ দিচ্ছি। নিজেকে প্রেম কুমার আর তোকে অবুঝ মনে হচ্ছে। প্রেমে পড়লে মানুষ অবুঝ হয় জানা ছিল না। কি করছো মা? অবনীর অসহায় কণ্ঠস্বর। ফোনের ওপাশ থেকে ফাতেমা আমিন জবাব দিলেন, মাসিক পরীক্ষার খাতা দেখছে। বাদরগুলোকে কি যেন কি লিখেছে ওরাই ভালো জানে বলে হাসলেন তিনি। ফাতেমা আমিন একজন প্রাইমারি শিক্ষিকা, স্থানীয় একটা প্রাথমিক বিদ্যালয়ে বাংলা, বিজ্ঞান এবং সমাজ পড়ান। আবিদ কি হয়েছে? 3 বছর বয়সে আবিদের দিকে তাকালেন তিনি। কলম মোট করে এলোমেলো অন্নভস্ত হাতেই নিজের মতো আঁকিবুকি করছে সে। বিস্তর এসে জবাব দিলেন, সাহেব এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত ভীষণ। বিরক্ত করলে সারা বাড়ি মাথায় তুলবে। বাবা এখনো ফেরেনি, মাছের বোনা কিনতে গেল বিকেলে, এখনো ফেরেনি। কয়েক মুহূর্ত চুপ থেকে রইল অবনী। সহসা মেঘ মেদুর মলিন কণ্ঠে বলে, তুমি বড় দেখতে ইচ্ছে করছে মা। হাতটা থেমে গেল ওনার। মনটা কেঁদে ওঠে মেয়ের জন্য। এইচএসসি দেওয়ার পর মেয়েকে শহরে পাঠিয়েছেন। 1.5 বছর যাবৎ 2 দিনের জন্য আসে আবার চলে যায়। চলে যাওয়ার সময় কলিজাটা ছেড়ে তিনি বিবশ গলায় বললেন, ক্যামেরাটা অন কর। অবনী কাপা গলায় বলে, এভাবে না মা, তুমি এভাবে দেখে আমার তৃপ্তি মেটে না। ফাতেমা আমিনের মুখটা পাংশুটে হয়ে গেল। 2 দিনের জন্য এসে থেকে যা বাড়িতে।
তোর প্রিয় আবার বাচ্চা দিয়েছে, ভার্সিটিতে অফ দিচ্ছে না, শুক্রবার দেখে চলে আয়। কিছু না বলে কল কেটে দিল অবনী। ড্রয়িং রুমে বসে খবর দেখছে মাহফুজ। কথায় ফুল তুলছেন আফসানা খানম। ফুফু বলে ফেল, কয়েকদিনের জন্য বাড়ি যাব। কেন, ভার্সিটি কি অফ? বাড়ি যাওয়ার কথা শুনে চট করে অবনীর দিকে দৃষ্টিপাত করে মাহফুজ। ভোরে উঠে তাকিয়ে রইল কি জবাব দেয় তা শোনার জন্য। ভার্সিটি বন্ধ না? আফসানা খানম পুনরায় জানতে চাইল। তবে অবনী অসহায় কাতর কণ্ঠে বলে, মায়ের কাছে যেতে ইচ্ছে করছে খুব, কতদিন বাড়িতে যাই না। সেলাই থামিয়ে অবনীর দিকে তাকিয়ে রইলেন তিনি। মায়ের জন্য বেশি খারাপ লাগছে? টলমল চোখে মাথা ঝাঁকায় সে। তিনিও মায়াভরা কণ্ঠে বলেন, কবে যাবি? কাল সকাল 6:30টায় বাস। ওমা, এত সকাল সকাল কেন? তাহলে তো তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। অবনীর বাচ্চাদের মতো কথা শুনে হেসে ফেললেন তিনি। বাস ছাড়ার অপেক্ষা করছে অবনী। অবনীকে বাসে তুলে দেওয়ার জন্য এসেছে মাহফুজ। একা একা যেতে পারবি তো? নিচের দিকে তাকে অবনী জবাব দেয়, বমি হয় বাসে? না। তারপরও মাহফুজ কতগুলো আচারের প্যাকেট কিনে দিল। বেশি খারাপ লাগলে খাস। বাস ছাড়বে। একে একে সব যাত্রী বাসে উঠছে। অবনীকে তার সিটে বসিয়ে দিল মাহফুজ। সাবধানে যাবি, আর বাস থেকে নেমে সবার আগে আমাকে ফোন দিবি, আমি মামাকে বলে দিব থাকার জন্য। অবনী চট করে বলে, না না, বাবাকে বলো না, ওরা জানে না আমি যে বাড়ি যাচ্ছি। মাহফুজ আচ্ছা বলে নেমে গেল। বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো বাস ছাড়ার। স্টাফরা চেক দিতে লাগলে সব যাত্রী উঠছে কিনা। অবনীর পাশের সিট ফাঁকা দেখে প্রশ্ন করলেন, পাশের সিটে কি আপনার? না বোধক মাথা নাড়ায় অবনী। তিনি হাঁক ছেড়ে ড্রাইভারকে বলেন, আরও একজন যাত্রী উঠবে। মিনিট 3 অপেক্ষা করেও কোনো যাত্রী এলো না। তখন ড্রাইভার গাড়ি স্টার্ট দিলেন। এর থেকে বেশি অপেক্ষা করতে পারবে না তারা। বাস চলতে শুরু করলো। ড্রাইভার ফ্রন্ট গ্লাসে তাকাতে দেখতে পেল একজন যুবক দৌড়ে আসছে আর হাতের ইশারায় বাস থামানোর কথা বলছে। বাস থামালেন তিনি। মাহফুজ দৌড়ে হাঁপাতে হাঁপাতে বাসে ওঠে। ধপ করে অবনীর পাশের সিটে এসে পড়ল। এতক্ষণ বাইরের দিকে তাকিয়েছিল অবনী। শব্দ শুনে তাকালো সে। পাশের সিটে মাহফুজকে দেখে মুখ হা হয়ে গেল তার। তুমি? মাহফুজ ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে বলে, পানি দে। ব্যাগ থেকে পানির বোতলটা বের করে তার হাতে দিল সে। মাহফুজ এক নিঃশ্বাসে বোতলের অর্ধেকটা পানি শেষ করে ফেলল। অর্ধপূর্ণ বোতল অবনীর হাতে দিল। অবনী কৌতূহলী নয়নে তাকিয়ে আছে। প্রাণভোমরাকে একা ছেড়ে দেয়া একদণ্ড শান্তি পাব না আমি। মাহফুজের অকপটে বলা কথায় অস্বস্তি বাড়ল অবনীর। আর কথা বাড়ায় না সে। দৃষ্টি নিবদ্ধ করে বাইরের দিকে। ছেলেটার সাথে যত দূরত্ব তৈরি করছে ছেলেটা তত একদম কদম কদম করে দূরত্ব মিটিয়ে নিচ্ছে। বাস স্টপেজেও আফসানা খানমের সাথে আসতে চেয়েছিল সে। ভুজুং ভাজুং বুঝিয়ে নিজে এসেছে। দূরত্ব কমুক অবনী সেটা চায় না। সে চায় দূরত্ব বাড়ুক, মধ্যখানে একটা প্রাচীর তৈরি হোক, দূরে সরে যাক মানুষটা। জ্যামে আটকা পড়েছে বাস। অবনী নড়ে চড়ে বসল। মাথা ঘুরছে ভীষণ। নারী ভরে উল্টে আসছে তার। মাহফুজের একটা হাত খামচে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য। মাহফুজ ধরপড়িয়ে ওঠে। সকালে ঘুম পূর্ণ না হওয়ায় চোখ লেগে এসেছিল তার। অবনীর কঠিন চোখ মুখ দেখে আটকে ওঠে সে। তড়িঘড়ি করে জিজ্ঞাসা করে, বেশি খারাপ লাগছে? বমি হবে? জবাব দিতে পারে না অবনী। দাঁতে দাঁত পিষে রইল, যেন কথা বললেই সব পেট থেকে বেরিয়ে আসবে। মাহফুজ স্টাফকে ডাকে পলি থাকলে দেওয়ার জন্য। পলি আনতে আনতে আর ধৈর্য ধরতে পারবে না সে। তার আগেই হরহর করে মাহফুজের হাতের উপরে বমি করে দিল। আর চোখে একবার মাহফুজের দিকে তাকাতে সে বলে, বমি করতে সমস্যা নেই। স্টাফ পলি দিতে মাহফুজ পুনরায় বলে, টিস্যু থাকলে দিয়েন প্লিজ। সেটা গায়ে লিয়ে দিয়েছে অবনী। বমি করে ক্লান্ত সে। শরীরে বিন্দুমাত্র বল নেই। বমি পরিষ্কার করে অবনীকে ডাকে মাহফুজ, অবনী একটু কুলিকুচি করে নে। অবনী নড়ে চড়ে ওঠে। গায়ে গুই করে বলে, ভালো লাগছে না। মুখের কথা মুখে রইল। তার আগে আবারও বমি করে দিল সে। এই জন্য বলেছিলাম ট্রেনে আসার জন্য। ট্রেনে আসলে আর এতটা ধকল যেত না। আমি যদি না আসতাম কি হতো? মাহফুজের একটা কথা কর্ণগোচর হলো না। সে রইল তার মতো। বাস আবারও চলতে শুরু করেছে। মাহফুজ পর্দা ভালো করে ফাঁক করে দেয়, বাতাস যেন অবনীর গায়ে লাগে। দুর্বলতায় মুদে আসছেন অবনীর দুই চোখ। ঘুমের মাঝে হাঁসফাঁস করে সে। মাহফুজ দেরি করল না। নিজের বুকের সাথে অবচেতন অবনীর মাথা ঠেকালো। কানে কাছে ফিসফিসে বলে, ঘুমো তুই, তো যতক্ষণ মন চায়। বাস ফিলিং স্টেশনে থামতেই মাহফুজ অবনীকে ডাকে। সারা না দিয়ে অবনী কয়েক সেকেন্ড মোচড়ামুচড়ি করে আবার গভীর নিদ্রায় তলিয়ে গেল।
ঘুমের মাঝেই দৃঢ়ভাবে আঁকড়ে ধরে মাহফুজের কলার। শব্দহীন হাসে মাহফুজ। এলোমেলো অবিন্যস্ত চুলগুলো কানের উল্টো পিঠে গুজে আবারও ডাকে, অবনী। বার কয়েক ডাকতে পিটপিট করে চোখ মেলে তাকে অবনী। বোঝার চেষ্টা করলো ঠিক কোথায় আছে। মাথা ভার হয়ে আছে তার। অনুভব করলো কিছু একটা খুব করে ধরে রেখেছে সে। আর চোখে চোখ চাইল সেদিকে। নজরে এলো দুটো শার্টের বোতাম আর কলার। মস্তিষ্ক জানান দিল কোন এক পুরুষের বুকে লেপ্টে আছে সে। মানুষটাকে তাকে সযত্নে আগলে রেখেছে। ব্যাপারটা বোধগম্য হতে ছিটকে সরে এলো। রিনরিনে গলায় বলল, সরি। জবাব দেয় না মাহফুজ। ক্ষণকাল নীরব থেকে বলে উঠল, ওয়াশরুমে যাবি? গেলে চল। হাত মুখেও পানি ঝাপটা দিবি, ভালো লাগবে। উঠে দাঁড়ায় অবনী। একটু ওয়াশরুমে গেলে শরীর হালকা হতো। মোটামুটি অনেক যাত্রী নেমেছে বাস থেকে। অবনীও নামল, আর তার পিছু পিছু মাহফুজ। অবনী আড়ষ্ট চোখে এক নজর মাহফুজকে দেখে নতস্বরে বলে, তুমি তো আমি একেবারে নোংরা করে ফেলেছি। নিজের হাতের দিকে তাকে মাহফুজ। শার্টে হাতা ফোল্ড করে রাখলেও বমির দাগে স্পষ্ট। প্যান্টেও কি পড়েছে কিছুটা। অধর প্রশস্ত হয় তার। অবনীকে অপ্রস্তুত করার জন্য রগর গলায় বলে, ভবিষ্যতের জন্য প্র্যাকটিস করে নিচ্ছি। আল্লাহ চাইলে কোন এক সময় রাতে বিরাতে আমার এসব পরিষ্কার করতে হবে। আগে থেকে দক্ষ থাকা ভালো না? কথার ভাবার তো বুঝল না অবনী। সরু চোখে তাকিয়ে রইল মাহফুজের দিকে। ক্ষণিক পরে কথাটার আসল উদ্দেশ্য মস্তিষ্কে বুঝতে পেরে সে তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়ে। 10টার কাটা ছুঁই ছুঁই। রৌদ্রের প্রখরতা বাড়ছে ক্ষণে ক্ষণে। গন্তব্য এসে বাস থামল। নিচেলে এসে বড় একটা নিঃশ্বাস ফেলে অবনী। চোখ বন্ধ করে নিল মুহূর্তেই। এমন কেন লাগছে শরীর? বাকি পথটা যেতে পারবি? চল, আগে কিছু খেয়ে নিবি। অবনী চোট করে জবাব দেয়, আমি সোজা বাড়ি যাব। বাড়ি গিয়ে যা হবার হবে। আশেপাশে নজর বুলে মাহফুজ। রাস্তার অপর প্রান্তে কয়েকটা ফলের দোকানে দেখিয়ে ছুটল সেদিকে। আধা ঘন্টার মাঝে ফিরে এলো কয়েক রকম ফল নিয়ে। তুমি এসব কিনেছ কেন? এগুলো কে খাবে? অবনীর প্রশ্নের জবাব দেয় না মাহফুজ। কদম বাড়ায় সিএনজি স্ট্যান্ডের দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সেখানেই অনড় রইল অবনী। মাহফুজ পিছু ফিরে তাকায়। বাড়ি যাবি নাকি এখানে দাঁড়িয়ে থাকবি? এক ছুটে মাহফুজের কাছে এসে দাঁড়ায়। দুজন সমানতালে হাঁটতে লাগলো। সিএনজি স্ট্যান্ডে সে একটা খালি সিএনজিতে বসে অবনীকে। ড্রাইভারের ভাড়া মিটিয়ে বলে, চাচা সাবধানে যাবেন, এই এলাকার রাস্তাঘাটের যে হাল। অবনীকে উদ্দেশ্য করে বলে, বাড়ি গিয়ে আমায় একটা ফোন করবি। অবনী মাহফুজের মুখের দিকে তাকিয়ে বলে, তুমি যাবে না? না, এতখানি পথ এসে আবার ফিরে যাব? তুমি গেলে বাবা মাও খুশি হতো। অফিস থেকে হাফ ডে ছুটি নিয়েছে, লাঞ্চের পর উপস্থিত থাকতে হবে। সিএনজি স্টার্ট দেয় ড্রাইভার। মাহফুজ তড়িঘড়ি করে বলে, চাচা চাচা 5 মিনিট, আমি এখনই আসছি। ফিরে এলো তাড়াতাড়ি, হাতে কতগুলো চকলেট। সেগুলো অবনীর হাতে দিয়ে বলে, এগুলো তোর ভাইয়ের, তুমি সহ চলো না। শুকনো হাসে মাহফুজ। যাবো, সময় হোক। 4th শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিচ্ছে ফাতেমা আমিন। রিডিং পড়াচ্ছেন। এক পলক বাইরে তাকিয়ে দিকে আবারও পরে মনোযোগ দিলেন। সরসোনার কপালের ভাঁজ পড়ে। মনে হলো কাউকে দেখছেন। ঘাড় বাঁকিয়ে দরজায় মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন তিনি। চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। অবনী একগাল হেসে বলে, বিশ্বাস হচ্ছে না? টলমলো চোখে হাসলেন তিনিও। এবার হচ্ছে। বইটা টেবিলের উপর রেখে পরম মমতা আগলে নিলেন মেয়েকে। ছোট ছোট ছেলে মেয়েগুলো তাকিয়ে আছে সেদিকে। বলে আসবি না? তাহলে ছুটি নিতাম। তোমাকে চমকে দেওয়ার জন্যই দিলাম না। তোর বাবাকে ফোন করছি, এসে তোকে নিয়ে যাবে। মামুনুর রশিদ হাঁক ছেড়ে ডাকেন বাড়িতে, যে টুকটাক কাজে সাহায্য করে তাকে। রাফিয়া বউ কোথায় গেলে? দেখো কে এসেছে। রাফিয়া খাতুন বাটা থেকে পান বানাচ্ছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ছোট্ট আবিদ। বাবার গলা শুনে অবিন্যস্ত পায়ে চলে গেল বাইরে। রাফিয়া খাতুন পান মুখে পুরে বলেন, বাপ পাগল পোলা। ঘর থেকে বেরিয়ে এলেন তিনিও। অবনীকে দেখে চিৎকার দিয়ে ওঠে, ও মাগো, তুমি আইবা আগে গইবা না? তোমার পছন্দের সব রাইন্দা রাখতাম। রাফিয়া খাতুনকে জড়িয়ে ধরে অবনী, ওসব পরে হবে, আগে বলো কেমন আছো? যার চায়ের কুল নাই কেউ নাই, তার তোমাকে ঘরে এই একটা ঠাই হইছে। হ্যাঁ, কেমনে খারাপ থাকবে কও? ও, তোমায় না বলেছি এসব কথা বলবে না। মুখে আঙুল দিয়ে অবনীকে পর্যবেক্ষণ করছে আবিদ। তার কাছে আসছে না দেখে অভিমান করে বলে, আব্বা অবন। ভাইয়ের দিকে ফিরে তাকায় অবনী। হাত বাড়াতে চলে এলো তার কোলে। তার নাকে মুখে হাত বুলিয়ে বলে অবন। ভাইয়ের গালে টুক করে চুমুকে দিল অবনী। কাপা কাপা গলায় বলে, হ্যাঁ
অবন খেয়ে এসে বিছানায় গায়ে এলিয়ে দিল অবনী। বাজতে থাকলো তার মোবাইল। স্ক্রিনে জলজল করছে মাহফুজের নাম। রিসিভ করতে ওপাশ থেকে কাতর কণ্ঠস্বর ভেসে আসলো, খেয়েছিস? অবনীর ছোট্ট উত্তর, হুম। সবাই ভালো তো? হুম। অতঃপর দুজনেই নীরব। শুষ্ক ওষ্ঠ ভিজে নিল অবনী। শান্ত গলায় বলে, তুমি খেয়েছ? না, খাবো। ও, অবনী সত্যি করে একটা কথা বলবি? বুক কেঁপে উঠল অবনীর। মাহফুজ ঠিক বলার কথা বলছে বুঝে গেল অবনী চট করে। এই ব্যাপারটা মুখোমুখি আর হতে চায় না সে। তড়িৎ গতিতে বলল, মা ডাকছে, পরে কথা হবে। দীর্ঘশ্বাস ফেলে কল কেটে দিল মাহফুজ। শীতকাল না হওয়া সত্ত্বেও ভাপা পিঠা বানানোর আয়োজন করছেন ফাতেমা আমিন। চুলোর পাশে পিড়িতে গরম গরম পিঠা খাচ্ছে অবনী। মামুনুর রশিদ হাত মুখ ধুয়ে এলেন। মেয়ের পাশে পিড়িতে পেতে তিনিও বসে পড়লেন। আবিদ ওঠেনি বাবা। গরম গরম ভাপা পিঠা মুখে পুরে নিলেন মামুনুর রশিদ। মুখের পিঠা শেষ হতেই বললেন, জমিদার সাহেব এত তাড়াতাড়ি ওঠে না। কথার ধরনে হেসে ফেলা অবনী। রাফিয়া খাতুনকে উদ্দেশ্য করে বলে, ফুবু পিঠা খাচ্ছ না কেন? পান মুখে দিচ্ছি, এখন খামো না। বিরক্ত হয় অবনী। ঘুম থেকে উঠে পান খাওয়ার স্বভাবটা তোমার গেল না? খাওয়া শেষ হতে মামুনুর রশিদ বলেন, চল মা, পুকুরে যাই, তোর তোর জন্য মাছ ধরব। খুশিতে চকচক করে ওঠা অবনীর চোখ। মুখের পিঠা শেষ করে বলে, তাড়াতাড়ি চলো বাবা, আগে খেয়ে নে, আমার খাওয়া শেষ। আজকের রাতটাই বাড়িতেই থাকবে অবনী। আগামীকাল এই সময় আবার ঢাকায় ফিরবে ট্রেন। ট্রেনের টিকিটও কাটা শেষ, আর যাবে না কখনো বাসে। এইবারে আক্কেল হয়েছে। মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন ফাতেমা আমিন। রাতটা পেরোলে আবার মেয়ে দূরে চলে যাবে। বুকটা কেমন জ্বলছে। 2 দিন বাড়িতে কেমন ভরা ভরা ছিল। মা করে বাড়ি মাথায় তুলেছে মেয়েটা। কালকের পর নীরব হয়ে যাবে। চোখ টলমলো করছে অবনীর। 2 দিন চোখের পলক পড়ে গেছে। তোর ফুপুকে তোকে আদর করে না? কিছুক্ষণ চুপ থাকে অবনী। মায়ের হাতটা বুকে জড়িয়ে বলে, ওই মানুষটা তোমার মতো স্নেহ না করলে হতো হয়তো আমি ওখানে থাকতে পারতাম না মা। ফুপুর কাছে নিজের 2 ছেলে মেয়ে যেমন, আমিও তেমন। আমি যে তার মামাতো ভাইয়ের মেয়ে, কখনো সে চোখে দেখিনি। সর্বদা সন্তান স্নেহ করে। আবারও মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন তিনি। অবনী, হুম। তপ্ত শ্বাস ফেলে তিনি বললেন, না কিছু না। ফিচেল হাসা অবনী। মা কি জানার জন্য ইতস্তত করছে বুঝলো? ভয় পেও না মা, তোমাদের অসম্মান হোক এমন কোনো কাজ করব না। ঢাকায় ফিরেছে অবনী। ফাতেমা আমিন অনেক রকমের পিঠা বানিয়ে দিয়েছেন। নাস্তায় ফাতেমা আমিনের বানানো নকশি পিঠা খাচ্ছে সবাই। খাওয়া শেষে হতেই নাদিয়া রুমে গেল। আফসানা খানম গেলেন রুমে। টেবিলে শুধু অবনী আর মাহফুজ। মাহফুজের মোবাইলে রিং হতে রিসিভ করে সে। লাউডে দিয়ে মোবাইল টেবিলের উপর রাখলো। শালা কই তুই? একটু পরে মিটিং শুরু হবে। খাওয়া থামিয়ে মাহফুজের দিকে তাকিয়ে রইল অবনী। কথা শুরুতে কি ওইসব কথা বলে? চোখে চোখ পড়ে দুজনের। দৃষ্টি নামিয়ে নেয় অবনী। তবে মাহফুজ দৃষ্টি সরল না। নাস্তা করছি। কতক্ষণ লাগে নাস্তা করতে? হবু শ্বশুর তার জামাইয়ের জন্য পিঠা বানিয়ে পাঠিয়েছে, একটু সময় নিয়ে খাবো না? কত যত্ন করে বানিয়েছে এগুলো। হতবম্ব হয়ে গেল অবনী। ভুরুকুচকে তাকায় মাহফুজের দিকে। ব্যাপারটা অন্য কারোর সাথে শেয়ার করতে ভেবে রাগ বাড়ল তার। রাগে ধীরে ধীরে লাল হয় নাকের ডগা। পিঠা তো নয়, যেন অমৃত। দাঁতে কামড় দিয়ে কিরমির করতে করতে চলে গেল সে। লাঞ্চ আওয়ারের পর মাহফুজকে কল করে অবনী। হঠাৎ করে অবনীর কল আসা অবাক হয়ে মাহফুজ। কল কেটে ব্যাক করে সে। আশ্চর্য, কোন দিক দিয়ে উঠল? অবনী কিছু না বলে হিসহিস করছে। রেগে আছিস কেন? কে কিছু বলেছে? আসবো আমি? অবনী কঠিন গলায় বলল, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? আহম্মক হয়ে গেল মাহফুজ। আমি আবার কি করলাম? তোমার এসব কথাবার্তা যে আমার অস্বস্তি বাড়ে বোঝো না? এটা সামনাসামনি না বলে মোবাইলে বলছিস কেন? নাকি সামনাসামনি বলার কোনো সাহস নেই তোর? না নেই। আমি ঢাকা শহরে তোমার সাথে প্রেম করতে আসিনি, পড়াশোনা করতে এসেছি। তো আমায় ভালোবাসলে আমি কি তোর বই খাতা ছিঁড়ে ফেলবো নাকি? হতাশা মিশ্রিত শ্বাস ফেলা অবনী। মাহফুজের এমন গাছাড়া ভাব তার মোটেও ভালো লাগছে না। একরক্ষা স্বভাবের ছেলেটা নিজের সিদ্ধান্তে অটল। কিভাবে বোঝাবে সে? রাগে যেতে গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে তার। কড়া ভাষায় কতগুলো কথা বলতে গিয়েও পারল না। গলায় আটকে আসে। মন মস্তিষ্ক বাধা হয়ে দাঁড়ায়। তুমি বুঝতে চাইছো না কেন? মাহফুজ হাস্যরসাত্মক গলায় জবাব দেয়, তো বোঝা আমাকে। আমি তো বুঝতে চাই, তুই বোঝাবি আর আমি বুঝবো। চাপা আর্তনাদ করে অবনী পুনরায় বলে,
বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু হলে চলে যাব। মাহফুজ ভাবলেশীন গলায় বলে, তোর ফুপুকে কি বলে যাবি? ফুপু তোমার এই পাজি ছেলে আমায় ভালোবাসি 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 বলে মাথা খারাপ করে দেয়। বলে দেখ তোর ফুপুর কাছে। মুহূর্তে অবনীর মুখটা পাংশুবর্ণ হয়ে যায়। এই কথাটা সে মরে গেলেও বলতে পারবে না। তাই তো মাহফুজ মজা নিচ্ছে। আমার ব্যবস্থা আমাকে করতে হবে। কপালে চিন্তার ভাঁজ পড়ে মাহফুজের। কুচকায় ভ্রু। কি করবি তুই? উত্তর করল না অবনী। প্রশ্নটা ইচ্ছে করে এড়িয়ে গেল। মাহফুজ আবারও চিন্তায় গলা শুধায়, কি করবি তুই? অবনী নিঃশ্বাসের আধ্যান ছাড়া কিছুই কর্ণগোচর হলো না মাহফুজের। এর পরপরই কল কেটে দিয়েছে সে। চিন্তা বাড়ল মাহফুজের। অবনী কি করতে পারে তার সমীকরণ মিলাতে লাগলো। কোনোভাবেই সমীকরণ মিলাতে পারল না সে। উত্তর জানার আশায় আবার কল করে অবনীর নাম্বারে। দুবার রিং হওয়ার পরে কেটে গেল। মাহফুজ আবারও কল করতে অবনী কল কেটে মোবাইল বন্ধ করে ফেলল। অবনীর নাম্বারটার দিকে সরস চোখে তাকিয়ে রইল মাহফুজ। রুড়ো স্বরে বিড়বিড় করে আওড়ায়, তুই যত বাড়াবাড়ি করবি তার থেকে কয়েকশো গুণ বেশি বাড়াবাড়ি আমি করব। ঘড়ির কাঁটা যেমন চোখের পলকে শেষ হয়ে যায়, কখনো থমকায় না, কখনো স্থির হয় না, নিজের মতো অবিরাম ঘুরতেই থাকে। কখনো বলে না, এই তোমার সুখের সময় একটু দাঁড়ালাম, সুখটা অনুভব করে নাও। সে চলছে তার মতো। পাছে কি হচ্ছে বা হয়ে গেছে তা দেখার সময় নেই। অবনী প্রতিনিয়ত মাহফুজকে এড়িয়ে চলার বিশাল অঙ্ক কষে মনের মধ্যে। বইয়ে মুখ ডুবিয়ে থাকে সারাক্ষণ বইয়ে মুখ গুজে থাকে বলে বিরক্ত হয় নাদিয়া। ভুরু কুচকে না কুচু করে তাকিয়ে থাকে অবনীর দিকে। মাঝে মাঝে বিরক্ত হয়ে নাদিয়া বলে, বিদ্যাসাগরও বোধ হয় তোর মতো পড়তো না। পড়াশোনার বাইরে জীবনটাকে উপভোগ করতে হয়। সারাদিন পড়তে পড়তে পাগল হয়ে যাবি তুই। তবে সেসব গায়ে মাখে না। সে তো পড়ে না, কেবল হৃদয়ে আঘাত হানার চাহনি থেকেই নিজেকে বাঁচিয়ে রাখে। কারোর প্রেমে মুখ থুবড়ে পড়া থেকে নিজেকে সংযত রাখে। নিজের মনের সুপ্ত অনুভূতি আড়াল করে রাখে। ভালোবাসায় সাড়া দেওয়া ভয়ে পালিয়ে বাঁচে সে। বেশ কিছুদিন কেটে গেছে। নিজেকে আরও গুটিয়ে নিয়েছে অবনী। খুব প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয় না সে। আর মাহফুজ বাসায় আসলে তো নাই। কখনো কখনো ভুলে সকালে কিংবা রাতে খাবার টেবিলে দুজনকে দেখা হয়ে যায়। চোখে চোখ পড়ে। অবনী অপরাধীর মতো নত করে দৃষ্টি। আর মাহফুজের চোখ জোড়া থেকে হাজার অভিযোগ আর অভিমান। যেদিন খাবার টেবিলে অবনী না আসে সেদিন কাতর চোখে দরজার পানে চেয়ে থাকে মাহফুজ। এই বুঝে অবনী আসবে, তার কাতর চোখে তৃষ্ণা মিটবে। মাঝে মাঝে মাহফুজের চোখের তৃষ্ণা মেটে তো মাঝে মাঝে তৃষ্ণার্ত আঁখি জোড়া নিয়েই ঘুমোতে যায় সে। তৃষ্ণার্ত আঁখি জোড়ায় কখনো কখনো দেখা দেয়, আবার কখনো দেয় না। সাই করে ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকে নিমেষিন। নির্ঘুমে কেটে যায় রাত। খাবার টেবিলে আজও মুখোমুখি বসে আছে মাহফুজ আর অবনী। অবনীর সম্পূর্ণ মনোযোগ খাবারে হলেও মাহফুজ আর চোখে বারবার তার দিকে তাকাচ্ছে। ব্যাপারটা আন্দাজ করতে পেরে মুখটা গম্ভীর হয় অবনীর। অবনীর খাওয়া প্রায় শেষের দিকে। আফসানা খানমকে ডাকে সে। ফুফু। তিনি জবাব দিলেন, আমি একটা টিউশনি পেয়েছি। খাওয়া বন্ধ করে অবনীর দিকে তাকালেন তিনি। মাহফুজও কপাল কুঞ্চিত করে চেয়ে রইল। হঠাৎ টিউশনি? তো বাবা জানে? অবনী এক পলক মাহফুজের দিকে তাকায়, অতঃপর নতস্বরে বলে, মায়ের মতো টিচিং প্রফেশনটা আমারও প্রিয়। অফারটা যেহেতু পেয়েছি তাই আর না করিনি। ভাবছি শিক্ষক বিবিএ কমপ্লিট হলে নিবন্ধনটা করে ফেলব। পড়াশোনায় যেন কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখিস। তা কয়টা থেকে টিউশনি? বিকাল থেকে। আকস্মাৎ শব্দযোগে হাসতে লাগলো মাহফুজ। হাসির শব্দ শুনে সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকায়। এভাবে হাসছিস কেন? আফসানা খানম ভুরুকুচকে প্রশ্ন করলেন। কতক্ষণ চেপে হাসছে মাহফুজ পেট চেপে। তারপর কোনো রকম হাসি থামিয়ে বলে, কিছু না, অফিসের একটা ঘটনা মনে পড়েছে তাই হাসলাম আর কি। তিনি বললেন, ও বলে আবার খাওয়ায় মনোযোগ দিলেন। মাহফুজকে তীক্ষ্ণ নজরে একবার দেখে টেবিল ছেড়ে উঠে গেল অবনী। পড়তে পড়তে বুকের ওপর বই রেখে ঘুমিয়ে পড়েছে নাদিয়া। অবনীর চোখও নিবু নিবু করছে, নিদ্রা ভর করছে দুই চোখের পাতায়। বইটা বন্ধ করে ফেলল সে। বাকি পড়া সকালে শেষ করা যাবে। তৃষ্ণা পেল তার। রুমে থাকা জায়গাটা হাত দিয়ে দেখলো সম্পূর্ণ খালি। এটা তপ্ত শ্বাস ফেলে সে। জায়গাটা নিয়ে রুম থেকে বের হয়। ফিল্টার থেকে পানি আনার জন্য ড্রয়িং রুমের টিভিতে খেলা চলছে। খেলা দেখছে মাহফুজ। অবনী জগ নিয়ে হনহনিয়ে সোজা রান্নাঘরে চলে গেল। মিনিট পাঁচেকের মাথায় পানি ভর্তি জগ নিয়ে ফিরে আসতে নিলেই পিছু ডাকে মাহফুজ। নিজেকে খুব চালাক ভাবিস তাই না? পা থমকে যায় অবনীর।
মাহফুজের ডাকটা উপেক্ষা করে চলে আসতে নিলে মাহফুজ তীক্ষ্ণ স্বরে বলে, সামনে এক পা এগোবি না? তোর সাথে কথা আছে আমার। জগটা দু হাতে জড়িয়ে সেখানে স্থির আর অনড় হয়ে রইল সে। যারা নিজেদের চালাক ভাবে তারা যে আসলে বোকা সেটা জানিস? মুখে কোল পেটে ছাবনি, মুখটা কালো করে নিরুত্তর রইল সে। এই বুঝি তোর ব্যবস্থা? রুম থেকে বের না হওয়া, আমার থেকে পালিয়ে বাঁচার জন্য বিকেলে টিউশনি করা, একটু বাচ্চামো হয়ে গেল না? ম্যাম, আমি তো বিকেলে বাসায় থাকি না, ফিরি তো সন্ধ্যার পরে। অবনী সরস চোখে তাকায় মাহফুজের দিকে। মাহফুজ ব্যঙ্গ করে বলে, আমার থেকে দূরে দূরে থাকার জন্য আরও ভালো ফোন দিয়ে আটতে পারতি। এটা একেবারে নড়বড়ে। হকচকা অবনী। তবে মাহফুজকে বুঝতে দিল না, খড়গলায় জবাব দেয়, এখন কি আমার শখ থাকতে পারবে না? মাহফুজ হেয়ালি করে বলে, ওমা, তাই বুঝি? তা এতদিন এই শখটা কোথায় ছিল? আগে তো শুনিনি কখনো। হঠাৎ করে বা উদয় হলো কেন? ধরা পড়ে যাওয়ায় হাতের জগটা চেপে ধরে সে। হটকারিতে সময়ের দিকে খেয়াল ছিল না তার। মাহফুজের মুখোমুখি হওয়ায় ভয় তাকে সকালে আর রাতে এই দুটো সময় টিউশনি রাখার দরকার ছিল। অবনী ধরা পড়ে যাওয়া মুখটা দেখে নৈশব্দে হাসে মাহফুজ। মাগরিবের পর টিউশনি শেষ হলে কল করিস একটা, দুজন না হয় একসাথেই ফিরলাম বাসায় বলে চোখ মারল সে। অবনী দাঁত কিমির করে রুমে চলে গেল। দুদিন পরের কথা, সকাল 6:30। ফজর নামাজ পড়ে বিছানায় গায়ে এলিয়ে দিয়েছে মাহফুজ। ফজরের পরে ঘুমানো তার অভ্যাস, কিন্তু আজ এপাশ ওপাশ করে ঘুম ধরা দিল না তার চোখে। বাধ্য হয়ে ড্রয়িং রুমে এলো সে। আফসানা খানম বাইরে থেকে বাসায় ঢুকে সোফায় মাহফুজকে শুধালেন, আজ এত সকাল সকাল উঠে পড়লি? ফজর নামাজ পড়ে আর ঘুম আসেনি? তুমি এত সকাল সকাল কোথা থেকে এলে? অবনীকে এগিয়ে দিয়ে এলাম। কপালে ভাঁজ পড়ে মাহফুজের। কেন, ও আবার কোথায় গেল? টিউশনে। টিউশন তো বিকালে, না সকালে। সময় পরিবর্তন করেছে। কিছু খেয়ে গেল না মেয়েটা? তাড়াহুড়া করে চলে গেল বলে রান্নাঘরের দিকে অগ্রসর হলেন তিনি। সকালের নাস্তার আয়োজন করতে হবে। ঘুম না হওয়ায় এমনিতেই মাথাটা ভার ছিল মাহফুজের। কথাটা শুনে মুহূর্তেই মেজাজ চটে গেল তার। বেশি চালাকি ভালো না অবনী। আমিও দেখি আমার থেকে দূরে যাওয়ার জন্য ঠিক কি কি করতে পারিস তুই। কোন এক গভীর রাতে, গভীর নিদ্রায় নিম্নজিত সবাই, ঘুম নেই শুধু মাহফুজের চোখে। রান্নাঘরে কিছু একটা ঘাটাঘাটি করছে সে, আর একটু পরপর মোবাইল দেখছে। প্রয়োজনীয় সব কিছু নিয়ে নিজের রুমে গেল এবং রুমের দরজা ভালো করে এঁটে দিল যেন শব্দ বাইরে না যায়। তারপর হ্যান্ড বিটার দিয়ে কিছু একটা বিট করতে লাগে। রাত তখন 2:30। ওভেনে কিছু একটা বানিয়ে নিজের রুমের দিকে গেল সে। অবস্থা নাজেহাল তার। কপালে গালে ময়দা শুকিয়ে গেল। দেরি করে না সে অবনীর নাম্বারে কল করে। প্রথমবার রিসিভ না করলেও দ্বিতীয়বারে রিসিভ করে। ঘুম ঘুম গলায় বলে, হ্যালো, কে? অবনীর ঘুম জড়ানো কণ্ঠ শুনে থমকায় মাহফুজ। হাত পা অসাড় হয়ে এলো তার। কণ্ঠে যেন মাদকতা মিশানো। ফাঁকা ঢোক গিলে মাহফুজ জবাব দেয়, আমার রুমে আসবে একটু? কান থেকে মোবাইলটা সরে অবনী। স্ক্রিনে মাহফুজের নাম জলজল করছে। সময় দেখল, খড়গলায় বলে, এত রাতে তোমার রুমে কেন যাব? একটু দরকার ছিল। ভয় হয় অবনীর। পুরুষ মানুষ আশ্রয়স্থল, ভরসাস্থল। কোনো কোনো সময় সে পুরুষ মানুষই বিপদের কারণ হয়ে ওঠে, ধারণ করে ভয়ঙ্কর রূপে। যদি ভালোবাসা পাওয়ার প্রবল আকাঙ্ক্ষায় কোনো ভুল কাজ করে বসে, দুই তরফের সম্মান নিয়ে টানাটানি হবে। অবনী তৎক্ষণাৎ সোজা সাপটা ভাষায় জবাব দিল, এত রাতে যেতে পারবো না, যা দরকার সকালে মিটিয়ে নিও। মোবাইল রেখে দিতে নিলেই মাহফুজ কাতর গলায় বলে, ভয় পাচ্ছিস? আমার মা আমাকে এই শিক্ষা দেয়নি। একটু আই প্লিজ। সকালে মিটিয়ে নিতে পারলে তো এখন আসতে বলতাম না। অবনী কিছু না বলে চুপ করে রইল। মাহফুজ অনুনয় করে, আই প্লিজ, 10 মিনিট, এরপরে চলে যাস। কিছুক্ষণ থম মেরে বসে রইল অবনী। মিনিট 10 যাওয়ার পরে উঠে গেল সে। অবনী উঠে যাওয়ার পরে ধপ করে চোখ মেলে তাকায় নাদিয়া। গুটি গুটি পায়ে রুমে যেতেই নিজ হাতে বানানো কেকটা অবনীর সামনে এলে বলে নমনীয় স্বরে, শুভ জন্মদিন। চমৎকৃত হয় অবনী। আজ তার জন্মদিন মাথায় ছিল না। আশ্চর্যজনিত চোখে মাহফুজের দিকে তাকিয়ে রইল অপলক। মুখের অবস্থা দেখে হাসি পেল তার। খেয়ে দেখ কেমন হয়েছে। সময় বের করে একটা বেকিং ক্লাস করেছি। পুরুষ মানুষ তো তাই সব গুলিয়ে যায়, তাই ইউটিউব দেখে সম্পূর্ণ করলাম। মানুষটার পাগলামি দেখলে কেমন জানি করে অবনীর বুকের ভেতরটাই। একটু ভালোবাসা পাওয়ার জন্য মানুষটার কথা আয়োজন। অবনী কাপা কাপা হাতে একটু কেক মুখে নিল। মুখে নিতেই চোখ মুখ কুচকেল তার। ভেসে উঠল মুখের ভেতরটা। অবনীর মুখের অভিব্যক্তি দেখে মাহফুজ বলে, ভালো হয়নি?
জবাব না দিয়ে বহু কষ্টে মুখের কেকটা গিল অবনী। একটু কেক নিজেও মুখে দেয় মাহফুজ। মুখে দিতে তড়িঘড়ি করে ফেলে দিল সেটা। মাথা চুলকে বলে, বাবা আসলে তাড়াহুড়া করতে গিয়ে চিনি আর লবণের মধ্যে পার্থক্য বুঝতে পারিনি। নিজের মায়ের জন্য কখনো এমন পাগলামি করেছ? অবনীর প্রশ্নটা বুঝল না মাহফুজ। নির্বোধের মতো তাকিয়ে রইল। ফুপুর জন্য কখন এমন পাগলামো করেছ? সেম কাজটা ফুপুর জন্য করলে কত খুশি হতো জানো? কখনো তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছ? মাহফুজ শান্ত করে জবাব দেয়, না, মায়ের জন্য কখনো এমন পাগলামো করার প্রয়োজন পড়েনি। কেননা গর্ভে আসার পরপরই না দেখিয়ে ভালোবেসেছিল মা, আর ভূমিষ্ঠ হওয়ার পর ক্রমান্বয়ে সেই ভালোবাসার মাত্রা কেবল বেড়েছে। মায়ের ভালোবাসা পাওয়ার জন্য আলাদা করে ইমপ্রেস করতে হয়নি তাকে। ইমপ্রেস করতে হয় তাকে যে ভালোবাসা বোঝে না, সব কিছু বুঝেও না বোঝার ভান করে। মাহফুজের রুম থেকে এসেই মাত্র শুয়েছে অবনী। আচমকা নাদিয়া বলে উঠল, বাবা প্রেম তো জমে ক্ষীর। ভাই আমার রাত বিরাতে কেক বানাচ্ছে, প্রেমিকাকে ডেকে নিয়ে খাওয়াচ্ছে। তা মাকে বলবো নাকি তার ঘরে বউ আসার সময় হয়েছে, নাকি বলবো আমার ফুপি হওয়ার মন চাইছে খুব? শিখে দে না প্লিজ। অবনী জবাব না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। কথা বাড়লেই নাদিয়ার মজা নেওয়া শুরু হবে। একটা ডিল কনফার্ম করতে এসেছে সাইফুল আর মাহফুজ। মিটিং ফিক্স করা হয়েছে রেস্টুরেন্টে। ক্লায়েন্ট আসতে অনেক দেরি। 2 কাপ কফি অর্ডার করে দুজনেই আলোচনা করতে লাগলো কিভাবে প্রজেক্টটা প্রেজেন্ট করবে, কিভাবে প্রেজেন্ট করলে ক্লায়েন্টদের পছন্দ হবে। বস বিশ্বাস করে দুজনকে দায়িত্ব দিয়েছে, ডিলটা কনফার্ম করতেই হবে। আচমকা অবনীর কণ্ঠস্বর পেয়ে মাহফুজ চমকায়। মনে ভুল ভেবে ফাইলে মনোযোগ দিল। অবনীর হাসির শব্দ পুনরায় কানে আসতেই আশেপাশে নজর বোলায় সে। দূরে বসে আছে অবনী। শোচালো হয় মাহফুজের চাহনি। ভাবলো হয়তো নাদিয়ার সাথে খেতে এসেছে, কিন্তু পরক্ষণেই সেদিনের সেই ছেলেকে দেখে স্থির হয় চাহনি। শান্ত চোখে নির্নিমেষ তাকিয়ে রইল। চোখে না আছে রাগ, না আছে ক্রোধ। জোয়ারের আগে এই নদী যেমন শান্ত থাকে ঠিক তেমনই নিজের মতো বকবক করে যাচ্ছে সাইফুল। মাহফুজের সারা শব্দ না পেয়ে বলে, কিরে কথা বলছিস না কেন? মাথা তুলে তাকাতেই দেখল মাহফুজ অন্যদিকে স্থিমিত চোখে তাকিয়ে আছে। দৃষ্টি অনুসরণ করে সেদিকে নেত্রপাত করতে নজরে এলো অবনীকে। অবনীর পাশের ছেলেটাকে দেখে বুড়ো কোচকায় সে। অবনী না এটা? প্রশ্নটা শুনল না মাহফুজ। তার মন এখনও নেই সেখানে। তার মন খিলখিল করে হাসতে থাকা অবনীর দিকে। প্রাণ খোলা হাসিতে মেয়েটাকে কেমন মিষ্টি লাগছে। অথচ তার মুখোমুখি হলেই মেয়েটা মুখটা গম্ভীর করে রাখে। তার সাথে এভাবে কখনো হাসেনি। সাইফুল কাঁধে হাত রাখতেই চমকায় সে। অবনীর পাশের ছেলেটাকে চিনিস? দীর্ঘশ্বাস ফেলে মাহফুজ জবাব দেয়, চিনি না। মোবাইল বের করে ডায়াল করে নাদিয়ার নাম্বারে সাথে সাথে রিসিভ করে সে। মাহফুজ কোনো ভনিতা ছাড়াই প্রশ্ন করল, অবনী কোথায়? মাত্রই বাসায় ফিরেছে নাদিয়া। ভাইয়ের প্রশ্ন শুনে মুখ টিপে হাসল সে। অবনী নাকি কি কাজ আছে, কাজ শেষ হতেই নাকি দেরি হবে। আমার ভালো লাগছিল না তাই বাসায় চলে এসেছি। জিজ্ঞাসা করিসনি কি কাজ? হবে হয়তো কোনো দরকারি কাজ, তাই আর জানতে চাইনি। আর কথা না বাড়িয়ে কল কেটে দেয় মাহফুজ। শুকনো গলায় বলল, দরকারি কাজ রেস্টুরেন্টে, তা একটা ছেলের সাথে। ভালো, কিচ্ছু বলবি না তুই ওকে? কি বলবো, ও তার ছোট না, যার যার পছন্দ থাকতেই পারে। কাজে কনসেন্ট্রেট কর। ডিলটা আমাদের কনফার্ম করতেই হবে। মিটিংয়ের সময় বদলেছে, এখন হবে না, রাতে আসবে তারা, আর রাতেই মিটিং হবে। বিরক্ত হয় দুজনই। শাল আর বড় বড় কোম্পানিগুলো নিজেদের কীভাবে কে জানে, সব কিছু রেডি করলাম কষ্ট করে, এখন বলে আসবে না। সাইফুলের কণ্ঠের আগের আভাস। ফাইলগুলো ব্যাগে নিয়ে মাহফুজ বলে, সে যাই বল, আরও একটু সময় পেলে প্রজেক্টটাকে আরও একটু গোছানোর। এই প্রজেক্টটা কিন্তু তোর আর আমার জন্য টার্নিং পয়েন্ট। প্রমোশনের ব্যাপার আছে। তারপর আশেপাশে ওয়েটারকে খুঁজল। 2 টেবিলে পরে একজন দাঁড়িয়ে আছে। মাহফুজ বড় গলায়, এক্সকিউজ মি। সোহেলের সাথে কথা বলার মাঝখানে সহসা মাহফুজের আওয়াজ পেয়ে চমৎকৃত হয় অবনী। হাত পা ঠান্ডা হয়ে এলো তার। যদি তাকে আবারও সোহেল সাথে দেখে কোনো সিন ক্রিয়েট করে মাহফুজ। ভয়ে বুকের ধুকপোকানি শুরু হলো। চোখ মুখ ভর করে আতঙ্ক। এনিথিং রং অবনী? এমন করছো কেন? ভয় গলাতে শব্দ বের হয় না তার। তবে এই ভয়টা কেন পাচ্ছ? মানুষটা কষ্ট পাবে বলে? আরে তুই ওদিকে কোথায় যাচ্ছিস? রক্ত শূন্য হয়ে পড়ে অবনীর মুখ। ওদিক বলতে তাদের দিকেই বুঝিয়েছে তার বোঝার বাকি নেই অবনীর। ঘামতে লাগলো সে। মাহফুজকে তবে রাগারাগি করবে? তবে অবনীকে চমকে দিয়ে রেস্টুরেন্টের ওয়াশরুমের দিকে চলে গেল মাহফুজ। কি হচ্ছে অবনী, শরীর খারাপ লাগছে?
কিছু বলছো না কেন? ডাক্তারের কাছে নিয়ে যাব? অসহায় চোখে তাকায় অবনী। তার অন্তঃস্থলে অদৃশ্য ঝড়ের যে তাণ্ডব চলছে সে যে কাউকে বলতে পারবে না। ক্ষণকাল বাদেই তাদের টেবিলের সামনে এসে দাঁড়ায় মাহফুজ। গলা শুকিয়ে এলো অবনীর। ভারত চোখে তাকায় একবার মাহফুজের দিকে। চোখে চোখ পড়ে দুজনের। অবনীর চোখে ভীত থাকলেও মাহফুজের দৃষ্টি একেবারেই শান্ত। দুজনের দিকে এক পলক তাকিয়ে হনহনিয়ে চলে গেল সে। মাহফুজের এমন নীরবতা অবনীর ভয়টাকে আরো দ্বিগুণ করে দিল। রাগ ঝরলেও এতটা ভয় হতো না যতটা ভয় নাক তার চিন্নিস্তেজ চাহনির দিকে গেছে। তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় সে। ব্যাগটা কাঁধে নিতে সোহেল বলে, ওমা চলে যাচ্ছ? আমার কথা শেষ হয়নি তো। অন্য একদিন কথা হবে, আমি এখন উঠতে হবে। একটু বাইরে গেল। মাহফুজকে বলতে হবে তাদের দুজনের মাঝে কিছু নেই, কিন্তু সে বেরোতে বেরোতে মাহফুজ চলে গেছে। আজকে পড়াই মনোযোগ নেই অবনীর। নক করছে সে। সন্ধ্যা পেরিয়েছে সেই কখন, কিন্তু মাহফুজের আসার নাম নেই। সে উৎকণ্ঠা হয়ে আছে মাহফুজকে সবটা বলার জন্য। আফসানা খানম ওদের রুমে এলেন। আজ মাহফুজের আসতে দেরি হবে, আমি একটু পরে ঘুমিয়ে যাব, শরীরটা ভালো লাগছে না। নাদু কলিং বেল বাজলে দরজা খুলে দিস, আর তোর ভাইকে খাবার গরম করে দিস। আমি গেলাম। মনে হচ্ছে এখন একটু না ঘুমালে মাথা ফেটে যাবে ব্যথায়, বলে তিনি চলে গেলেন। একটু একটু করে সময় বাড়ছে। ঘড়ির ডং ডং শব্দে ধ্যান ভাঙা অবনীর। 12টা বাজে, কিন্তু এখনও মাহফুজ আসেনি। পরপর কয়েকবার হাই তুলে নাদিয়া, বইটা হাতে নিলে আমি আর চোখ মুখে পথ দেখি না। কোথা থেকে যে এত ঘুম আসে? তোর ভাইকে কল করে দেখ কোথায় আছে। নাদিয়া 2বার কল দিলেও রেসপন্স করেনি মাহফুজ। বোন আমি গেলাম ঘুমের দেশে, আর পারছি না। বইয়ের লেখায় নিশ্চয়ই ঘুমের ওষুধ আছে। তো লাভার আসলে দরজা খুলে দিস, তোদের মাঝে আর হাড্ডি হলাম না। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস নাদিয়া। অবনীর কথাকে তোয়াক্কা করল না নাদিয়া। বালিশ জড়িয়ে গভীর ঘুমে তলিয়ে গেল সে। ঘুম নেই অবনীর চোখে। টেনশনে ঘুম আসছে না তার। মিনিট 10 যেতেই নাদিয়ার ফোন বেজে উঠল। অবনীর ডাকে নাদিয়াকে। ঘুম জানানো চোখে তাকায় সে। চোখ দুটা টকটকে লাল। তোর ভাই ফোন করেছে, ফিরেছে নিশ্চয়ই। নাদিয়া হুম বলে আবারও ঘুমিয়ে গেল। ততক্ষণে কল কেটে পুনরায় বাজতে লাগলো মোবাইল। অবনী ভয়ে ভয়ে রিসিভ করে। নাদু দরজা খোল, আমি এসেছি। ব্যাস এইটুকু বলেই কল কেটে দেয় মাহফুজ। অবনী গুটি গুটি পায়ে গিয়ে দরজা খুলল। মাহফুজ উবু হয়ে জুতা খুলছে। তাড়াতাড়ি খাবার গরম কর, পেটে ভীষণ খিদে। মাথা তুলে তাকাতেই চমকায় মাহফুজ। তপ্ত শ্বাস ফেলে পুনরায় বলে, হ্যাঁ তুই? আমি ভাবলাম নাদু বুঝি। যা ঘুমিয়ে পড়, খিদে নেই আমার। একটু আগেই তো বললে। ভুল বলেছি বলে গটগটি নিজের রুমে চলে গেল মাহফুজ। 20 মিনিট পরে মাহফুজের দরজায় টোকা দেয় অবনী। রিনরিনে গলায় প্রশ্ন করল, হয়েছে তোমার? ভেতর থেকে জবাব এলো না। অবনী পুনরায় বলে, আসবো ভিতরে? এবারও কোনো সারা শব্দ নেই। সাহস করে রুমে ঢুকে পড়ে অবনী। মাহফুজ মশারি টানাচ্ছে। খাবার গরম করেছি, খাবে চলো। বলেছি না খাবো না। আমার জন্য খাবার গরম করতে গেলি কেন? গরম যখন করে ফেলেছি অল্প খেয়ে নাও। নিজের ভেতরকার চাপ অভিমান অবনীকে দেখাতে চাইছে না মাহফুজ। মেয়েটাকে দেখলে অভিমানটা তাজা হয়ে উঠছে। রাতে না খেয়ে থাকতে নেই। মাহফুজ রাশভারী স্বরে বলে, তুই যা, আমি আসছি। খাবার বেড়েছে অবনী। মাহফুজ এদিক ওদিক না তাকিয়ে সোজা এসে খাওয়া শুরু করলো। অবনী হাত কুচলে আমতামতা করতে লাগলো। সাজিয়ে গুছিয়ে রাখা কথাগুলো গলায় আসে আটকে আছে। এমন উসখুস করতে দেখে এক পলক অবনীর দিকে তাকে আবার খাবারে মনোযোগ দেয় মাহফুজ। অবনী অপরাধী স্বরে বলে, আসলে দুপুরের ব্যাপারটা নিয়ে তুমি যা ভাবছো তা সত্যি নয়। খাওয়া থেমে যায় মাহফুজের। নিরস্তজ চোখে চাইল অবনীর মুখ পানে। আমি কিছু ভেবেছি তোকে বলেছি কি? নাকি জানতে চেয়েছি ওই ছেলের সাথে তোর কি চলছে? তোর লাইফ, তোর মর্জি, এখানে তো আমার হস্তক্ষেপ নেই। না মানেটা তাহলে কি? আমি তোকে বলেছি আমায় কৈফিয়ত দে? বলিনি তো। তাহলে আমাকে সত্যটা বলার তোর কিসের এত তাড়া? আমি কি ভাবলাম না ভাবলাম এসব নিয়ে তো তোর মাথা ব্যথা থাকার কথা না? আমার ভাবনা নিয়ে তোরা এত পারোয়া কিসের? সত্যটা বলার দায়বদ্ধতার কেন? আমি নাকি একবারও প্রশ্ন করেছি রেস্টুরেন্টে ওই ছেলের সাথে কি করেছিলি যেখানে তোর আর আমার মাঝে কোনো সম্পর্ক নেই? সেখানে সত্য মিথ্যা বিশ্লেষণ করার মতো কোনো তো কিছু দেখতে পাচ্ছি না আমি। আমার ভাবনাটা না হয় আমার মাঝে সীমাবদ্ধতা থাকুক। হাত ধুয়ে উঠে পড়ে মাহফুজ। খাবার আর গলা দিয়ে নামবে না তার। আমার মন জানান দিয়েছে, আয় তোকে আমি ভালোবাসি। আমার মনে হয়েছে আমার অনুভূতির কথা তোকে জানানো উচিত, বলা উচিত ঠিক কতটা আমি তোকে চাই। বলেছি তোকে,
অনেকভাবে বুঝিয়েছি, তুই বুঝেও না বোঝার ভান করলে এটা তো আমার কোনো হাত নেই। অবুঝকে বোঝানো যায়, কিন্তু যে বুঝেও বোঝে না তাকে বোঝানোর সাধ্য আমার নেই। তুই যেমন আমার থেকে দূরত্ব বাড়িয়েছিস, আমিও না হয় আরো একটু দূরত্ব বাড়ালাম। এক জীবনে কি আর সব পাওয়া হয়? দূরত্ব বাড়ানোর কথা শুনে টলমলো চোখে তাকে অবনী ঠোঁট কামড়ে কান্না নিবারণের চেষ্টা চালালো। সে তো এটাই চাই, তবে এত কষ্ট হচ্ছে কেন? একতরফা প্রণয়ের লেলিহান শিখায় দগ্ধ হয়েছে আমি বরংবার, আমি বরংবার, আমি বরংবার, আমি বরংবার, আমি বরংবার, আমি বরং